ঠিক আছে, তাইলে আজকে পড়া স্টার্ট করি। আজকে ক্লাসের টপিকটা হচ্ছে আমার বিভিন্ন পরিপাক গ্রন্থি এবং হচ্ছে ক্ষুদ্রান্তে যে হচ্ছে খাদ্যদ্রব্যের পরিপাক। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পড়ছিলাম যে পাকস্থলীতে কি হয় না হয় বা পাকস্থলীর গঠন, এবং দেখছিলাম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার কীভাবে হয়। ঠিক আছে, গ্যাস্ট্রিক আলসারের দুইটা কারণ হিসেবে আমরা দেখছি হচ্ছে একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি আর একটা হচ্ছে আমাদের এনএসএইচ বা হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এখন আসে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তটা হচ্ছে আমাদের তিনটা ভাগে ভাগ হয়েছে। আমরা দেখছিলাম ডিউডেনাম, জেজুনাম, পাইলিয়াম। ঠিক আছে, এই তিনটা অংশের মধ্যে যে মেইনলি পরিপাকের জন্য যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের এই যে ডিউডেনামটা। ঠিক আছে, আর শোষণ যে খাবারটা আমি তৈরি করছি এই খাবারটাকে হচ্ছে বডির মধ্যে অ্যাবজর্ব করার মেইন কাজটা করে হচ্ছে আমার জেজুনাম। এটাই হচ্ছে মেইনলি শোষণের সাথে জড়িত। ঠিক আছে, ইলিয়ামের কাজ হচ্ছে ইলিয়ামেও কিছু শোষণ টোষণ হয়, বাট এটার কাজ হচ্ছে খাবারটাকে হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্তে ট্রান্সফার করে দেওয়া। এখানে কিছু পরিমাপ আছে, এগুলো একটু মাথায় রাখবেন যে হচ্ছে কোনটা কতটুকু। যেমন হচ্ছে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত হচ্ছে দেখতে ইউ আকৃতির একটা পার্ট, এটার দৈর্ঘ্য কতটুকু, যে হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার। এরপরে যে জন্য এটা আর একটু বড়, এটা প্রায় 2.5 মিটার। এটা একটু জেনে রাখবেন। ঠিক আছে, এখন দেখেন এই যে খাবারটা, একটু আমি বড় করে একটা ছবি আঁকি দেখেন ভালো মতো। এটা হচ্ছে আমাদের পাকস্থলী। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম পাকস্থলীতে যে খাবারটা ছিল, খাবারটা এখানে থাকার ফলে যে পরিপাকটা হয়েছিল এটা আমরা দেখছিলাম। ঠিক আছে, খাবারটা আংশিক পরিপাক হওয়ার পরে যখন এটা আমার ক্ষুদ্রান্তে আসবে, ক্ষুদ্রান্তে আসার পরে এটা হচ্ছে ক্ষুদ্রান্তের দেয়ালে চাপ দিবে। চাপ দেওয়ার ফলে এখান থেকে দুইটা হরমোন তৈরি হবে। কি উৎপন্ন হবে? হরমোন। দুইটা হরমোন তৈরি হবে। একটাকে বলা হয় হচ্ছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন, আরেকটাকে বলা হয় সিক্রেটিন। সিক্রেটিন, দুইটা হরমোন সিক্রেশন হবে, একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন, আরেকটা হচ্ছে সিক্রেটিন। ভালো মতো মাথায় রাখবেন, কোলেসিস্ট, কোলেসিস্ট শব্দের অর্থ হচ্ছে পিত্তথলি। পিত্তথলি। কাইনিন মানে হচ্ছে গতি। এই হরমোনটার কাজ কি? এই হরমোনটার কাজ হচ্ছে এই যে পাকস্থলীর পাশে একটা কি আছে, লিভার আছে, বা পাকস্থলীর পাশে একটা লিভার আছে, এই লিভারের নিচে যে পিত্তথলিটা আছে বা হচ্ছে তোমার গল ব্লেডারটা আছে, এটাকে চাপ দিয়ে এখান থেকে রসটা বের করে নিয়ে আসে। বুঝতে পারছি? তার মানে হচ্ছে এই কোলেসিস্টোকাইনিনের কাজ কি? এই যে ও হচ্ছে পিত্তরসের কাছে যাবে বা পিত্তথলির কাছে যাবে, পিত্তথলিকে চাপ দিয়ে এখানে যে রসটা আছে, ফ্লুইডটা আছে, এটাকে বের করে নিয়ে আসবে। এটা হচ্ছে কোলেসিস্টোকাইনিনের কাজ। এবং সিক্রেটিন কি করবে? সিক্রেটিন একটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হচ্ছে এই যে অগ্নাশয় যেটা থাকে, অগ্নাশয় থেকে অগ্নাশয় রসটা কোথায় নিয়ে আসবে? এই যে ক্ষুদ্রান্তে নিয়ে আসবে। এবং এটার গায়ে, এই যে এটার গায়ে আন্তরিক গ্রন্থির গায়ে কি আছে, মানে ক্ষুদ্রান্তের গায়ে আন্তরিক গ্রন্থি আছে। এই আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস দিতে হবে। তার মানে আমি হচ্ছে এই যে ডিউডানামে কয়টা রস পাচ্ছি? 3টা রস। একটাকে বলতেছি পিত্তরস, একটাকে বলতেছি হচ্ছে অগ্নাশয় রস, আর একটাকে বলতেছি হচ্ছে আন্তরিক রস। মজার ব্যাপার হচ্ছে এই 3টা রসের যে পিএইচ, এই 3টা রসের পিএইচ হচ্ছে ক্ষারীয়। আর আমরা জানি খাবার পরিপাক হয় কোন মিডিয়ামে? ক্ষারীয় মিডিয়ামে। ঠিক আছে, তাহলে এই যে আমার এখানেই, তার মানে হচ্ছে ডিউডেনামে হচ্ছে আমার মেইনলি পরিপাকটা হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এখন দেখেন এই যে পিত্তরস, পিত্তরসের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পিত্তরসের মধ্যে কোনো এনজাইম নেই, হ্যাঁ, আমরা আগেই পড়ে আসছিলাম। হ্যাঁ বলেন, কিছু বলবেন? বলছেন যে খাবার পরিপাক হয় ক্ষারীয় অবস্থায়, কিন্তু যে পাকস্থলীতে অ্যাসিড থাকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো দেখছিলাম আমার প্রোটিন যেটা, প্রোটিনটা কি সম্পূর্ণ পরিপাক হয়েছিল নাকি হচ্ছে আংশিক পরিপাক হয়েছিল? আংশিক পরিপাক হয়ে প্রোটিওজ এবং পেপটন তৈরি হয়েছে না? প্রোটিওজ এবং পেপটন তৈরি হয়েছে না? পুরোপুরি তো পরিপাক হয় নাই, দেখছিলাম না? আমি কি জানি, প্রোটিন যদি সম্পূর্ণ ভালো মতো পরিপাক হতো তাহলে তো পলিপেপটাইড তৈরি হওয়ার কথা ছিল, তাই না? জি। ঠিক না? কিন্তু আমি দেখছিলাম যে হচ্ছে প্রোটিনটা পরিপাক হয়ে আমার প্রোটিওজ এবং পেপটন তৈরি হয়েছে। বুঝতে পারছি, এই প্রোটিওজ পেপটনটা আমার হচ্ছে ক্ষুদ্রান্তে এসে ক্ষারীয়, এই যে ক্ষারীয় পরিবেশে এসে সম্পূর্ণভাবে পরিপাক হবে। সুন্দর প্রশ্ন, বুঝছেন? ওকে, তার মানে হচ্ছে আলটিমেটলি সব খাবারের পরিপাক কোথায় হয়? আমার হচ্ছে ডিওডানামে। ঠিক আছে, কোথায় হয়? ডিওডানামে। ওকে, এবার আসেন হচ্ছে এই যে পিত্তরস। পিত্তরস যদিও এগুলো সবগুলোই ক্ষারীয়। ঠিক আছে, পিত্তরস, অগ্নাশয়, এদের হচ্ছে পিএইচ 8+। দেখবেন
এদের পিএইচ হচ্ছে 8+। 7-এর বেশি হলে এটাকে আমরা কি বলি? 7-এর বেশি হলে এটাকে আমরা কি বলি? ক্ষারীয়। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখেন এই পিত্তরসের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানের মধ্যে কোনো এনজাইম থাকে না, নো এনজাইম, কোনো এনজাইম থাকে না। ঠিক আছে, কোনো এনজাইম না থাকলেও এখানের মধ্যে একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় হচ্ছে পিত্ত লবণ। সেটাকে কি বলি আমরা? পিত্ত লবণ। এই পিত্ত লবণ হিসেবে কে কে থাকে? সোডিয়াম গ্লাইকোকোলেট, কোলেট, আর হচ্ছে সোডিয়াম টরোকোলেট। ঠিক আছে, এই গ্লাইকোকোলেট এবং হচ্ছে টরোকোলেটের দুইটা লবণ থাকে। ঠিক আছে, গ্লাইকোকোলেট এবং টরোকোলেট নামে দুইটা লবণ থাকে। এটা ইদার সোডিয়ামেরও থাকতে পারে অথবা হচ্ছে পটাশিয়ামেরও থাকতে পারে, অথবা পটাশিয়ামেরও থাকতে পারে। তার মানে কি, 4টা লবণ থাকতে পারে। একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম টরোকোলেট। এই পিত্ত লবণ যেগুলো আছে এগুলো কাজ কি ভাইয়া? আচ্ছা বলো, লিপিড পরিপাক বা হচ্ছে চর্বিকে কাটা, ঠিক আছে, চর্বিকে কাটা একটু টাফ কাজ। এই পিত্তরস কি করে জানো? এটা মনে করো হচ্ছে একটা চর্বির দলা। ঠিক আছে, পিত্তরস এসে এই বা পিত্তরসের যে লবণটা আছে এটা কি করে? চর্বিটাকে কেটে 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 অনেকগুলো টুকরায় বিভক্ত করে এবং হচ্ছে এই চর্বিটাকে ফেনার মতো রূপ দেয়। একটু কিসের মতো রূপ দেয়? ফেনার মতো। এই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, বুঝতে পারছি? ভালো মতো বুঝাই দিই, আমি আবার বলি। পিত্ত লবণে বা পিত্তরসে কোনো ধরনের এনজাইম নাই, তার মানে এখানে কোনো ধরনের রাসায়নিক পরিপাক হয় না। কিন্তু এখানের মধ্যে একটা লবণ আছে যেটাকে আমরা বলতেছি পিত্ত লবণ। এই পিত্ত লবণটা কি করে স্যার? এই যে পিত্ত লবণটা এটা কি করে? এটা এসে হচ্ছে এই যে চর্বির উপর পড়ে এবং হচ্ছে চর্বিটাকে কেটে 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 অনেকগুলো টুকরায় বিভক্ত করে। তাহলে বলেন এটা কি যান্ত্রিক পরিপাক হলো নাকি রাসায়নিক পরিপাক? স্যার, এটা কি যান্ত্রিক পরিপাক নাকি রাসায়নিক পরিপাক? রাসায়নিক পরিপাক। আমাদের রাসায়নিক কেন? এখানে কি আমি কোনো ব্রেকডাউন করছি বা হচ্ছে অণু পরমাণু লেভেলে কাজ করছি? এটা জাস্ট কেটে ছোট টুকরা করছে। তাহলে কেটে ছোট টুকরা করলে এটাকে কি বলবো আমরা? যান্ত্রিক পরিপাক। ঠিক আছে, তার মানে কি তুমি এভাবে বলতে পারো যকৃৎ কোনো ধরনের রাসায়নিক পরিপাক করে না, কিন্তু পরিপাকে অংশ নেয়। কোন ধরনের পরিপাক? যান্ত্রিক পরিপাক। বুঝতে পারছি স্যার? বুঝছেন? ওকে, এরপরে দেখেন, বুঝলাম। তার মানে কি হলো, যখন খাবারটা পাকস্থলী থেকে যখন এসে ক্ষুদ্রান্তে আসলো এবং ক্ষুদ্রান্তের দেয়ালে চাপ দিছে, এখান থেকে দুইটা হরমোন বের হচ্ছে, একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন, একটা হচ্ছে সিক্রেটিন। ঠিক আছে, এই কোলেসিস্টোকাইনিনটা গিয়ে আমার হচ্ছে গল ব্লেডার বা হচ্ছে পিত্তথলিকে চাপ দিচ্ছে এবং এখান থেকে হচ্ছে পিত্তরসটাকে বের করে নিয়ে আসছে। এবং এই যে সিক্রেটিন যেটা আছে এটা কোথায় যাবে? এটা হচ্ছে অগ্নাশয়ে যাবে এবং অগ্নাশয়ের রসটাকে বের করে নিয়ে আসবে। আর অগ্নাশয়ের রস কি কি এনজাইম ধারণ করে তোমাদের সবারই জানা আছে, এটা নিয়ে আমার আর কোনো কথা বলার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছি স্যার? বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন যে হচ্ছে পিত্ত লবণের আরেকটা কাজ আছে, এটা একটু জেনে রাখেন। পিত্ত লবণ একটা হচ্ছে কি করতেছে? ইমালসিফিকেশন ঘটাচ্ছে। ইমালসিফিকেশন মানে কি? এই যে স্নেহের যে দলা আছে বা হচ্ছে চর্বির যে দলাটা আছে এটাকে কেটে 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 অনেকগুলো ছোট ছোট টুকরায় ভাগ করা, এটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। এটার আরেকটা নাম আছে, সেটাকে বাংলায় বলা হয় অবদ্রবণ। কি বলা হয়? অবদ্রবণ বলা হয়। ঠিক আছে, ওকে। এখন দেখেন ভালো মতো, এই পিত্ত লবণের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার সেগমেন্টেশন। সেগমেন্টেশন এটা কি ভাইয়া? এটা হচ্ছে এই যে আমরা খাবার গিলি না, খাবার গিলে 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 একদম শেষ পর্যন্ত নিয়ে যাই। মনে করো একটা খাবার এই জায়গায় আছে, এটাকে গিলে সামনের দিকে পাঠানো। বা দেখেন ভালো মতো, এই যে ক্ষুদ্রান্তের খাবারটা এখানে আছে, এই খাবারটা এখানে যাবে কিভাবে? মনে করো এটাকে যদি এরকম নেই, মনে করো এদিকে নিয়ে যাবে খাবারটা। খাবারটা দেওয়ার পরে এটা আবার আগের অবস্থানে ফিরে, মনে করো এটা হচ্ছে একটা পার্ট, ঠিক আছে, এটা পেশি। এইটা খাবারটাকে এখানে দিয়ে যাবে, এরপর আবার আগের অবস্থানে ফিরে আসবে। এই খাবারটাকে এ ধরবে, ধরে হচ্ছে আবার পিছনের দিকে নিয়ে যাবে এবং আবার আগের অবস্থানে ফিরে আসবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রমসংকোচন। এটাকে কি বলা হয়? ক্রমসংকোচন। এটাকে কি বলা হয়? ক্রমসংকোচন। এটার ফলে কি হয়? এটার ফলে খাবারটা এটার ফলে খাবারটা এই যে ক্ষুদ্রান্ত হয়ে পাস হয়ে 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 পরে পিছনের দিকে চলে যায়। জিনিসটাকে বুঝতে পারছি? তার মানে পিত্ত লবণ দুইটা কাজ করে, একটা হচ্ছে কি ইমালসিফিকেশন ঘটায় এবং হচ্ছে ক্ষুদ্রান্তের ক্রমসংকোচন বাড়ায়। বুঝতে পারছি স্যার? এবার আসেন, এগুলো সব এখানে বলছে। সবার ফার্স্টে আরেকটা জিনিসের কথা বলছি, ব্রুনাস গ্রন্থি এবং গবলেট কোষ। এই দুইটা গ্রন্থি থেকে আমার মিউকাস উৎপন্ন হয়। আচ্ছা, মিউকাস উৎপন্ন হলে জায়গাটা কি হবে বলেন তো? পিচ্ছিল হবে না? পিচ্ছিল হলে আমার যে খাবারটা যাবে এটা ইজিলি স্মুথ ভাবে চলে যেতে পারবে। ঠিক আছে, এরপর দেখেন ভালো মতো পিত্তরস পরোক্ষভাবে জীবাণুর কর্মক্ষমতা কমিয়ে দেয়। ক্ষারীয় যে পরিবেশটা তৈরি করছে অত্যধিক ক্ষারে
অত্যধিক হারে হচ্ছে আমার জীবাণুগুলো মারা যেতে পারে। ঠিক আছে, এরপর দেখেন এখানে একটা কথা বলছে, পিত্ত লবণগুলো ক্ষুদ্রান্তের পেশি ক্রমসংকোচন বাড়িয়ে খাদ্যের গতি বৃদ্ধি করে। এই যে তোমাকে একটু আগে বললাম, এই যে খাবারটাকে সামনের দিকে পাস করতে সাহায্য করতেছে কি পিত্ত লবণ। এই যে ক্রমসংকোচনটা, পিত্ত লবণগুলো যে ক্ষুদ্রান্তের পেশির যে ক্রমসংকোচন বাড়াচ্ছে, এই ক্রমসংকোচনটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া সেগমেন্টেশন। কি বলি ভাইয়া? সেগমেন্টেশন। এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা কথা আছে, এই যে দেখেন কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তথলি সংকোচন ঘটিয়ে পিত্তথলিতে সঞ্চিত যে পিত্তরসটা এটা ক্ষুদ্রান্তে পৌঁছায় দিতে সাহায্য করে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আরেকটা তো বললাম ইমালসিফিকেশন, শেষ। বলেন বুঝছেন কিনা? বুঝাইতে পারছি ক্ষুদ্রান্তের কাজ? জি। ওকে, আর এগুলো তো সব পড়ছি। ঠিক আছে, এই যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না, কিন্তু কি থাকে বলেন? কি থাকে? লবণ থাকে, দুইটা লবণ থাকে। ঠিক আছে, গ্লাইকোকোলেট এবং হচ্ছে টরোকোলেট। সোডিয়াম এটা থাকতে পারে, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট। রাসায়নিক পরিভাগ আমরা পড়ে ফেলছি, এগুলো নিয়ে আমাদের বদল হওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন আসেন গ্রন্থিগুলা। এই যে সবগুলো গ্রন্থি একটু পড়ার চেষ্টা করি আমরা একদম শুরু থেকে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন আসে প্রায়। আসেন সবার ফার্স্টে আসি, যে আছে আমাদের পরিপাক গ্রন্থি কয়টা? আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম আমাদের পরিপাক গ্রন্থি হচ্ছে টোটাল 5টা। শুরু থেকে বলি, লালা গ্রন্থি, এরপর মাঝখানে আসে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থির ডানে হচ্ছে আমার যকৃৎ, বামে হচ্ছে অগ্নাশয়, নিচে হচ্ছে আমার আন্ত্রিক গ্রন্থি। এখন প্রত্যেকটা গ্রন্থি আস্তে আস্তে পড়া শুরু করি। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি, এটাকে আমরা ইংরেজিতে বলি স্যালাইভারি গ্ল্যান্ডস। ঠিক আছে, এই লালা গ্রন্থি টোটাল কয়টা আছে? আমাদের 3 টাইপের লালা গ্রন্থি আছে। একটাকে বলা হয় প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এটা যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, একটা কি দেখা যাচ্ছে? এই যে দেখো ভালো মতো, সবার ফার্স্টে এই যে দেখো, একটু যদি এদিকে একটা গ্রন্থি দেখা যাচ্ছে না, যেটা এখন ভাইয়া ধরছি, এটাকে বলা হয় হচ্ছে ভাইয়া প্যারোটিড গ্রন্থি। ঠিক আছে, এরপর দেখো এই যে হাড্ডিটা, এই হাড্ডিটার নাম হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের যেহেতু নিচে আছে, এই যে দেখো ভালো মতো দেখো, যেটা এখন ভাইয়া টাচ করছি, এই যে এটা এবং হচ্ছে এটা, এটা যেহেতু ম্যান্ডিবলের নিচে আছে, এই জন্য এটাকে বলা হয় সাব ম্যান্ডিবুলার। সাব মানে হচ্ছে নিচে, বলি না সাবমেরিন। সাবমেরিন মানে কি? পানির নিচে। সাব ম্যান্ডিবুলার মানে কি? ম্যান্ডিবলের নিচে। ঠিক আছে, তাহলে হচ্ছে সাবম্যান্ডিবুলার, তার মানে হচ্ছে ম্যান্ডিবলের নিচে থাকে, দ্যাটস হোয়াই এটাকে বলা হয় সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার কয়টা? টোটাল হচ্ছে 2টা। এরপরে দেখেন একটু যদি খেয়াল করেন, এই যে জিহ্বা, একটু যদি খেয়াল করেন, এই যে জিহ্বা, এটা হচ্ছে আমাদের সামনে জিহ্বা। ঠিক আছে, এই যে টাং, টাঙের নিচে 2টা আছে, এগুলোকে বলা হয় সাবলিঙ্গুয়া। লিঙ্গুয়া শব্দটা হচ্ছে জিহ্বা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ শব্দটা আসছে এই যে কথা বলার, এই যে জিহ্বার যে নড়চড়, এখান থেকে হচ্ছে লিঙ্গুয়া শব্দটা আসছে। এই যে সাবলিঙ্গুয়া মানে কি? জিহ্বার নিচ থেকে, জিহ্বার নিচে যে 2টা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে, এগুলোকে বলি হচ্ছে আমরা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে কি কি পাইছি? এই কানের এই পাশে দেখেন ভালো মতো, কানের এই পাশে, কানের এই পাশে যেটা পাইছি এটাকে বলা হয় হচ্ছে প্যারোটিড। ম্যান্ডিবলের নিচে যেটা পাইছি এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। একদম জিহ্বার নিচে যেটা পাইছি এটাকে বলে হচ্ছে সাবলিঙ্গুয়াল। তাহলে কয় টাইপের পাইছি? 3 টাইপের, প্রত্যেকটা এক জোড়া করে থাকে। তাহলে কয়টা টোটাল লালা গ্রন্থি কয়টা আছে? 6টা, বা হচ্ছে 3 জোড়া। জিনিসটা কি বুঝাতে পারছি? জিনিসটা কি বুঝাতে পারছি? ওকে, এখন আসেন এই যে প্যারোটিড সবচেয়ে বড়, এই 3টার মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখছেন? কানের পাশেটা না? কানের পাশেটা না? আর ওটো, একটা জিনিস মাথায় রাখবেন, ওটো শব্দের অর্থ হচ্ছে কান। প্যারোটিড মানে হচ্ছে কানের আশেপাশে, তার মানে কানের আশেপাশে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। ঠিক আছে, এই লালা গ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডটা। ঠিক আছে, এটা কানের নিচে থাকে। ঠিক আছে, এবং একটা নালী বেরিয়ে হচ্ছে দ্বিতীয় ঊর্ধ্বমোলার মানে প্রিমোলার, দ্বিতীয় যে প্রিমোলার দাঁতগুলো আছে, এই প্রিমোলার দাঁতের সামনে গিয়ে এটা উন্মুক্ত হয়, এবং যে নালী দিয়ে উন্মুক্ত হয় এই নালীর নাম হচ্ছে স্টেনসের নালী। এটা একটু জেনে রাখবেন। ঠিক আছে, ওকে। তেমনিভাবে সাবম্যান্ডিবুলার মানে কি? এই যে ম্যান্ডিবল মানে হচ্ছে নিচের যে চোয়ালটা, এই নিচের যে চোয়ালটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের যেহেতু নিচে আছে এটাকে আমরা বলি হচ্ছে সাবম্যান্ডিবুলার। এই যে দেখেন এটা হচ্ছে ম্যান্ডিবল, তোমাদের বইয়ে এই যে দেখো, এটা এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল। অন্য একটা কালি দিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল। ম্যান্ডিবলের নিচে যেটা আছে এটাকে আমরা বলতেছি সাবম্যান্ডিবুলার। ঠিক আছে, এই সাবম্যান্ডিবুলার কোনটা? এই ম্যান্ডিবুলার নিচে যেটা থাকে এটাকে আমরা বলি সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এটা গিয়ে কোথায় উন্মুক্ত হয়? এই না, এটা গিয়ে কোথায় উন্মুক্ত হয়? জিহ্বার নিচে দেখবা তোমরা, ইয়াতে আয়নার সামনে যদি দাঁড়াও দেখবা হচ্ছে জিহ্বা আমাদের নিচের পার্টটার সাথে একটা ছোট্ট পাতলা একটা পর্দা দিয়ে হচ্ছে যুক্ত আছে। এই পাতলা পর্দাটাকে বলা হয় ফ্রেনুলাম। এই পাতলা পর্দার নাম কি ভাইয়া? ফ্রেনুলাম। এই ফ্রেনুলামে গিয়ে হচ্ছে আমার নাড়িটা উন্মুক্ত হয়, এবং সাবমেন্ডিবুলার যে নাড়িটা দিয়ে আমার ফ্রেনুলামে গিয়ে উন্মুক্ত হয় ওইটাকে বলা হয় কোয়ার্টার নালী বা ওয়ার্টার নালী।
যেটা ইচ্ছে সেটা বলতে পারবেন, এটাকে বলা হয় ওয়াটার নালী। ঠিক আছে, সেম ভাবে সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে থাকে, এই একদম এদিকে থাকে, এটা একটা নালী দিয়ে সেম জায়গায় ফ্রেনাম, জিহ্বা উল্টাইলেই দেখবেন হচ্ছে জিহ্বার নিচে হচ্ছে একটা পাতলা পর্দা আছে। ঠিক আছে, এই পাতলা পর্দা দিয়ে পর্দার গিয়ে এই পাতলা পর্দাটাকে বলা হয় হচ্ছে ফ্রেনাম। এখানে গিয়ে যে নালী দিয়ে উন্মুক্ত হয় এটাকে বলা হয় হচ্ছে রিভিনাস নালী। শেষ। বুঝাতে পারছি স্যার? বুঝছেন? তাহলে এই তিনটা গ্রন্থি কি পারা যাবে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আসেন। এই যে গ্রন্থিগুলো আছে, গ্রন্থির মধ্যে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে সেরাস কোষ, একটা হচ্ছে মিউকাস কোষ। আচ্ছা বলতো, মিউকাস কোষ কি ক্ষরণ করবে? মিউকাস ক্ষরণ করবে। এই মিউকাস যদি ক্ষরণ হয় তাহলে এই জায়গাটা পিচ্ছিল হবে না? এবং সেরাস কোষ কি ক্ষরণ করবে? পানি ক্ষরণ করবে। সেরাস কোষ থেকে আসবে পানি, এবং হচ্ছে মিউকাস কোষ থেকে আসবে মিউকাস। এই জন্য লালা যেটা হয় ওটা একটু কি হয়, আঠা আঠা বা হচ্ছে একটু পিচ্ছিল টাইপের হয়। ঠিক আছে, এতটুকু জানলে চলবে। ওকে, ফাইন। জিনিসটা কি বুঝছেন? বলেন, গ্রন্থিগুলো সব বুঝছেন কিনা? এটা আওয়াজ দেন। হ্যালো। জি। ওকে, এবার আসেন হচ্ছে যে লালা রস। ঠিক আছে, বা হচ্ছে লালা, এটা কি একটু এটা নিয়ে পড়ার চেষ্টা করি আমরা। লালা রস আমাদের প্রতিদিন কতটুকু লালা নিঃসরণ হয়? 1.2 থেকে 1.5 লিটার, মানে কি এখানে বলছে 1200 ml থেকে 1500 ml। 1500 ml। আমি এইভাবে না পড়ে আমি করলাম হচ্ছে 1.2 লিটার থেকে 1.5 লিটার। পড়ালেখা লাগে ঠিক আছে, দেখ। হ্যাঁ। হ্যালো। জি। হ্যাঁ, কিছু বলছেন স্যার? আচ্ছা, ঠিক আছে, আসেন। এবং লালার পিএইচটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 6.2 থেকে 7.4, মানে কি হালকা অম্লীয়, হালকা অম্লীয়। এবং এখানে কি পরিমাণ পানি থাকে? 95 থেকে 99.5% কি থাকে? আমার পানি থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর এই জায়গাটা না পড়লেও চলে, বাট একবার দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। এরপর আসে লালার কাজ। লালার কাজ হচ্ছে ম্যাক্সিমাম কাজ হচ্ছে লালার, এই যে দেখলাম 95 থেকে 99% হচ্ছে পানি, তার মানে ম্যাক্সিমাম পানি দিয়ে তৈরি। এবং হচ্ছে যে বাকি যে পার্সেন্টগুলো থাকে এখানে মিউকাস সহ আরো হাবিজাবি জিনিসপাতি থাকে, বাট ম্যাক্সিমাম অংশ হচ্ছে পানি। এই পানির কাজটা কি? এই পানির কাজটা হচ্ছে এই যে আমরা যখন যে টেস্ট বাড আমরা দেখছিলাম, আমাদের যে জিহ্বা হচ্ছে সামনের দিকে মিষ্টি, তারপর হচ্ছে পাশে হচ্ছে তোমার লবণাক্ত, এরপরে পিছনে হচ্ছে অম্ল, এরপরে পিছনে গিয়ে একদম তিতা। এই যে টেস্ট বাড গুলো আছে, এই টেস্ট বাড গুলোর উপরে যদি শুকনা কোনো কিছু রাখো, তুমি টেস্টটা ফিল করতে পারবা না। কেন? কারণ এই যে টেস্ট বাড গুলো, এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য বা এগুলোর হচ্ছে টেস্টটা পাওয়ার জন্য এই টেস্ট বাড গুলোকে ভিজা থাকতে হয়। এই লালা কি করে? ভিজা রাখে টেস্ট নিতে সাহায্য করে। ঠিক আছে, তার মানে কি লালার একটা কাজ হচ্ছে কি, স্বাদ উপলব্ধি করানো। এরপরে দেখেন, এই যে আমি কথা বলতেছি, যদি মুখ শুকায় যায়, ঠিক আছে, অনেকক্ষণ কথা বলার পর আমাদের অনেক সময় মুখ শুকায় যায়, মুখ যদি গলা শুকায় যায় তখন আমরা কি ইজিলি কথা বলতে পারি? অবশ্যই পারি না। তার মানে কি, লালার আরেকটা কাজ হচ্ছে মুখটাকে সবসময় ভিজা ভিজা রাখা এবং হচ্ছে কথা বলতে সাহায্য করা। এখন দেখো, বিভিন্ন রোগ হইতে পারে যার কারণে হচ্ছে তোমার মুখটা শুকায় যেতে পারে। দেখো, একটা টার্ম আছে এখানে, একটা রোগের কথা বলছে জেরোস্টোমিয়া। এখানে একটা রোগের কথা বলছে জেরোস্টোমিয়া। জেরো শব্দের অর্থ হচ্ছে স্যার শুকিয়ে যাওয়া, শুকনা। এবং স্টোমা শব্দের অর্থ হচ্ছে মুখ। তার মানে যে রোগের কারণে তোমার হচ্ছে মুখ শুকায় যাচ্ছে ঘন ঘন, মানে কোনো কারণ ছাড়াই মুখ জাস্ট শুকায় যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কি জেরোস্টোমিয়া। এবং এটা একটা ভিটামিনের অভাবে হয়, ভিটামিন এ এর অভাবে হয়। ভিটামিন এ এর অভাবে আরেকটা রোগ হয়, কে বলতে পারবেন? কারো কি জানা আছে? রাতকানা। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ঠিক আছে, তাহলে দুইটা রোগ বললাম ভিটামিন এ এর অভাবে হয়, একটা হচ্ছে জেরোস্টোমিয়া, একটা হচ্ছে রাতকানা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে মিউসিন। মিউসিন হচ্ছে আমার এক ধরনের গ্লাইকোপ্রোটিন। ইন আছে, তার মানে কি এটা একটা প্রোটিন। এটা কি করে? যে খাবারকে হচ্ছে পিচ্ছিল দলায় পরিণত করে। আমরা ওই যে দেখলাম মিউকাস, মিউকাস দেখলাম না, মিউকাসের মধ্যে এই মিউসিনটা থাকে, যার কারণে এটা কি হয়, পিচ্ছিল হয়। শেষ। এবং এটা হচ্ছে একটা বাফার হিসেবে কাজ করে। বাফার মানে বুঝেন আপনারা? বাফার মানে বুঝেন? বাফার মানে হচ্ছে, মনে করো একটা, বাফার হচ্ছে এমন একটা সাবস্টেন্স, তোমাদের একটা পেজ, মনে করো আমার ব্লাড একটা পিএইচ হচ্ছে 7 থেকে আচ্ছা ধরলাম 6 থেকে 7, ধরলাম আমার পিএইচ হচ্ছে এটা। কোনো কারণে আমি আমি এই পিএইচ এর মধ্যে এই একটা জিনিস দিলাম, ধরলাম এটা হচ্ছে একটা বাফার দিলাম। এই বাফারের কাজ হবে এই পিএইচটা যাতে 7 থেকে বেড়ে না যায় খুব, এবং 6 থেকে কমে না যায়, 6 থেকে যাতে কমে না যায়, এটা যাতে সবসময় 6 থেকে 7-এর মধ্যে থাকে। এবং এটা যদি বাড়লেও জাস্ট হালকা পরিমাণ বাড়বে, এবং এই বাফারটা কি করবে, এটাকে টেনে আবার নর্মালের দিকে নিয়ে আসবে।
তার মানে বাফার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে পিএইচটাকে মেনটেন করে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, ঠিক আছে। এই লালার বাফার হিসেবে কাজ করে দুইটা জিনিস, একটা হচ্ছে বাইকার্বনেট, একটা হচ্ছে মিউসিন, এটা একটু মাথায় রাখবেন। শেষ। এরপরে দেখেন ভালো মতো ক্লোরাইড সেলিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। লালার মধ্যে হচ্ছে ক্লোরাইড থাকে, ঠিক আছে, এবং এটা হচ্ছে সেলিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। সেলিভারি অ্যামাইলেজ কি? ওই যে আমরা পড়ছিলাম টায়ালিন, এই টায়ালিনটা হচ্ছে আমার সেলিভারি অ্যামাইলেজ, এই যে পাশেই আছে। অ্যামাইলেজ মানে কি? শর্করা বিশ্লেষী এনজাইম। তার মানে কি, যে এনজাইমগুলো শর্করা হচ্ছে ভাঙতে সাহায্য করে ওগুলোকে আমরা বলি অ্যামাইলেজ। শর্করা বিশ্লেষী বা হচ্ছে শর্করা ভাঙে এমন একটা এনজাইম যেটা হচ্ছে লালা রসে থাকে, সেটা হচ্ছে আমার কি, সেলিভারি অ্যামাইলেজ, বা হচ্ছে যেটাকে আমরা সংক্ষেপে বলি টায়ালিন, ঠিক আছে। সেটাকে আমরা দেখছিলাম যে হচ্ছে তোমার কি, রান্না করা স্টার্চ, এই যে এখানে আছে, যে রান্না করা স্টার্চের উপর কাজ করে, সেটাকে কিসে ভাঙে, মল্টোজে ভাঙে, ঠিক আছে। এই মল্টোজটা গিয়ে পরবর্তীতে আমার কিসে পরিণত হয়, এই যে গ্লুকোজে পরিণত হয়, আমরা আগের ক্লাসে দেখে আসছিলাম। এরপর দেখেন লালা রসে আরেকটা এনজাইম থাকে, সেটা হচ্ছে বাইকার্বনেট। এই বাইকার্বনেটের কাজ কি? দেখেন আমার যে এসিডিক পিএইচ তোমার 6.2 থেকে 7.4, ঠিক আছে। এর চেয়ে যদি খুব বেশি পরিমাণ কমে যায়, তাহলে আমার দাঁত যেগুলো আছে দাঁত সব ক্ষয় হয়ে যাবে। এই মনে করো এসিড তার ক্ষমতা কখন দেখাতে পারে, মনে করো H+ যদি থাকে, তাই কখনই তো মনে করো HCl, এটা কখন এসিডিক, মানে এসিডিক ধর্ম শো করতে হবে, যখন H+ এবং Cl- হবে। তুমি কি জানো, যে যৌগটা দ্রবণে H+ আয়ন তৈরি করে তাকে বলা হয় অ্যাসিড। পিএইচ সমান সমান কি আমরা পড়ছি, নেগেটিভ লগারিদম অফ H+। তার মানে কোনো একটা দ্রবণে যদি আমার H+ বা হচ্ছে প্রোটন বেড়ে যায়, তখন পিএইচ নেগেটিভের দিকে যায়। আর কোনো একটা জিনিসের পিএইচ যত নিচের দিকে থাকবে, 1 2 3 4 5 7, তার মানে এগুলোকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো। বুঝতে পারছি? তার মানে একটা অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রোটন দান করবে। বাইকার্বনেট গিয়ে কি করবে জানেন স্যার, এই যে অ্যাসিডের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে এটাকে হচ্ছে একটা যৌগে পরিণত করবে। জিনিসটা কি বুঝতে পারছি? তার মানে কি, বাইকার্বনেট আমার অ্যাসিডিক যে ভাবটা আছে এটাকে কিছুটা খানিকটা কমায় দেয়। জিনিসটা কি বুঝতে পারছি? তার মানে বাইকার্বনেট কি কি করে, বাইকার্বনেট হচ্ছে আমার অম্লতার যেটা, এটা খুব যাতে বেড়ে না যায়, এই যে এখানে আছে দেখেন, বাফার হিসেবে কাজ করে। বাফার মানে কি, ওই যে পিএইচটাকে মেনটেন করতেছে, পিএইচটা যাতে এই এর তুলনায় আরো একটু কমে না যায়, এর মধ্যেই থাকে, এই রেঞ্জের মধ্যে যাতে থাকে, এটা মেনটেন করতেছে কি আমাদের বাইকার্বনেটটা। এবং এটার মাধ্যমে কি দাঁতের এনামেল ক্ষয়রোধ করতেছে। জিনিসটা কি বুঝতে পারছি স্যার আপনাদেরকে? স্যার জিনিসটা কি বুঝছেন? ওকে ফাইন, তাহলে হয়েছে। এরপরে একটা এখানে এনজাইম আছে, লাইসোজাইম এনজাইম। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করে, আরেকটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ, ঠিক আছে। এখান থেকে সবসময় মাথা রাখবা, আমাদের বডির প্রত্যেকটা ক্ষরণে আইজিএ থাকে। প্রত্যেকটা ক্ষরণ মানে যেখানে সিক্রেশন হচ্ছে, মানে কোনো কিছু চোয়ায় চোয়ায় পড়তেছে, এই যে অগ্নাশয় রস, পিত্তরস, আন্তিক রস, ঠিক আছে, সবগুলোতে, লালা রস, ঠিক আছে, গ্যাস্ট্রিক রস, সবগুলো ক্ষরণে আইজিএ থাকে। এটা হচ্ছে একটা অ্যান্টিবডি। এটা কি একটা অ্যান্টিবডি বলেন? অ্যান্টিবডি কি করে আমাকে, অ্যান্টিবডি আমাকে প্রোটেকশন দেয়, বাইরের খারাপ যে প্যাথোজেন আছে এগুলো থেকে প্রোটেকশন দেয়, ঠিক আছে। তাইলে এই হচ্ছে আমাদের লালা নিয়ে পড়াশোনা। এবার আসেন যকৃৎ। ওকে, এরপর আসেন যকৃৎ। যকৃৎ কোথায় থাকে আমরা দেখছি, মধ্যচ্ছদার উপরে থাকে নাকি নিচে থাকে? কোথায় থাকে? নিচে থাকে। ডানে নিচে, নিচে যদি থাকে তখন এটাকে আমরা কি বলি, উদর গহ্বর বলি, ঠিক আছে। মধ্যচ্ছদার নিচে, ঠিক নিচে থাকে, এবং হচ্ছে ডিউডেনামের ও ডান বৃক্ষের উপরের দিকে, ডান পাকস্থলীর ডান পাশে অবস্থিত, এবং লাচে বাদামি বর্ণ। তোমাদেরকে যদি একটু দেখাইতে চাই আমি, এই জিনিসটা যদি একটু দেখাতে চাই, দেখো ভালো মতো, এটা হচ্ছে আমাদের ডিউডেনাম, সরি ডিউডেনাম বলতেছি, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, ঠিক আছে। এখানে যদি আমি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটা অ্যাড করি, দেখো তো ভালো মতো, একটু যদি দেখো, দেখো ভালো মতো, এই যে ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরে নাকি নিচে? অবশ্যই নিচে। এটা হচ্ছে পাকস্থলী, এই যে ভাইয়া যেটা এখন মার্ক করলাম, এটা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী ডানে নাকি বামে বলেন তো? পাকস্থলী ডানে নাকি বামে? ডানে। জানে। ডানে। এবং হচ্ছে কিডনি, এদিকে হচ্ছে কিডনি থাকে, এই জায়গায় হচ্ছে কিডনি থাকে, ঠিক আছে। যদি একটু দেখে তোমাদেরকে, দেখো কিডনি দেখা যাইতেছে, এই যে কিডনি, একটুখানি দেখা যাচ্ছে না, এই কিডনির উপরে থাকে। কিডনির কোথায় থাকে? উপরে থাকে। এই যে দেখো, এই যে পিচ্ছি যেটা দেখা যাচ্ছে তোমাদেরকে যদি দেখাই, এটাকে বলা হচ্ছে কিডনি। এই যে দেখো, এদিকে কিডনির একটা অংশ দেখা যাচ্ছে, কিডনি ঠিক উপরেই থাকে। বুঝতে পারছি? ওকে ফাইন, বাদ দাও, লাগবে না। এখন দেখো ভালো মতো, এটা কি পড়তে হবে এখান থেকে, এর পার্টস গুলো ভালো মতো জানতে হবে। যে দেখেন ভালো মতো, আমার মেইনলি যকৃৎ। যকৃৎ হচ্ছে, যদি বাইরে থেকে কেউ একজন এই যকৃৎটার দিকে তাকায়, তখন দেখা যাবে এটা দুইটা পার্ট, এটা দুইটা পার্ট এরকম। এটা হচ্ছে ডান পার্ট,
এটাকে বলা হচ্ছে বাম পার্ট। তাহলে যকৃতের কয়টা পার্ট? দুইটা পার্ট, বাম ডান। কিন্তু এটাকে যদি আমি নিচের থেকে দেখি তখন দেখা যাবে এখানে আরো পার্ট আছে, ওগুলোকে বলা হয় হচ্ছে ডান বাম, কোয়াড্রেট, করেক্ট। যদি একটু দেখাইতে চাই, দেখতে হবে না, তারপরও যদি দেখতে হয় একটু দেখাই দিই। তারপর এগুলোর অনেকগুলো পার্ট আছে আবার। এই যে দেখো, এটা হচ্ছে একটা লিভার, ঠিক আছে? এই যে দেখো, এটা দেখতে কি মনে হচ্ছে? দেখো তো ভালো মতো, এটা কয়টা পার্ট মনে হচ্ছে লিভারের? বলো তো। দুইটা। দেখো ভালো মতো, একটু যদি সামনে থেকে তাকাও তাহলে আহ, একটা second। এটা হচ্ছে একটা পার্ট, এটা একটা পার্ট। তার মানে কি, বাইরে থেকে দেখতে মনে হচ্ছে ডান এবং বাম এই দুইটা পার্টে বিভক্ত, ঠিক আছে? আর এটার নিচে কি আছে বলো? এটার নিচে একটা কি আছে? থলি আছে। এই থলিটাকে বলা হয় হচ্ছে পিত্তথলি। পিত্তথলি কোন খণ্ডের নিচে আছে স্যার বলেন তো? ডান খণ্ডের নিচে আছে, এটা একটু মাথায় রাখতে হবে। ডান খণ্ডের নিচে আমার পিত্তথলি থাকে, এই জন্য তোমাদেরকে অ্যাপ থেকে দেখানো, একদম সবকিছু ভালো মতো ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে? এখন দেখি, এটাকে যদি আমি একটু উল্টাই, এগুলোকে আমি ডিলিট করে দিই, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে হচ্ছে ডাইসেক্ট করে দিই। ওকে ফাইন। এটাকে যদি উল্টাই দেখা যাবে এখানে আরো, এই যে দেখো এখানে একটা পার্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? এরপরে এদিকে একটা পার্ট দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ডান বাম। এদিকে সামনে যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে কোয়াড্রেট, এদিকে বলা হয় করেক্ট। বুঝতে পারছি স্যার? বুঝছেন? এখানে অনেকগুলো পার্ট আছে, আমি আবার বলি, এই পুরো অংশটা আমি তোমাকে দেখাই, একটু দেখাই। ডান বাম তো চিনছি। এটা যদি নিচের দিকে ঘুরাই, সামনের দিকে যে অংশটা আছে, সামনের দিকে যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে করেক্ট, এদিকে একটা অংশ থাকে এটাকে বলা হচ্ছে কোয়াড্রেট। বুঝতে পারছি স্যার স্যার? একটা আবার বুঝাই দেন তো। এই যে দেখেন, আমি যখন লিভারটাকে একটু উপরে মানে হচ্ছে একটু যদি নিচ থেকে দেখি, তখন দেখা যাবে এটার আরো দুইটা পার্ট নিচে লুকানো আছে, এটাকে বলা হচ্ছে করেট আর এটাকে বলা হচ্ছে কোয়াড্রেট। বুঝছেন? জাস্ট একটু মাথায় রাখেন যে হচ্ছে বাইরে থেকে নর্মালি কয়টা পার্ট দেখা যায়? দুইটা পার্ট দেখা যায়। তুমি দেখো বাইরে থেকে কয়টা দেখা যায়? এই যে ডান বাম দুই ভাগে ভাগ দেখা যায়, বাট এটাকে যদি একটু উল্টাই তাহলে দেখা যাচ্ছে এটা চারটা পার্ট। কি কি? ডান বাম কোয়াড্রেট করেট, শেষ। এতটুকু মাথায় রাখলে চলবে। বুঝছেন কিনা? তাহলে যকৃৎ কয় খণ্ডে বিভক্ত? চারটা খণ্ডে বিভক্ত, ঠিক আছে? এবং এই খণ্ডগুলো পুরোপুরি কি আলাদা আলাদা? না, এগুলো একটা একটার সাথে লাগানো, এই জন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ খণ্ড। ঠিক আছে, দেখেন ভালো মতো। এখানে কয়টা ডান বাম কোয়াড্রেট কোয়াড্রেট নামে চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত। অসম্পূর্ণ মানে কি? পুরোপুরি আলাদা না, একটা একটার সাথে কানেক্টেড। এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখাইলামই তো, যে ডান খণ্ডটা সবচেয়ে বড়, এবং ডান খণ্ডের নিচে কি থাকে? পিত্তথলি থাকে। দেখছেন না আপনারা স্যার? ওকে। এরপরে ওজনগুলো একটু দেখবা, যে হচ্ছে একদম প্রাপ্তবয়স্ক কতটুকু থাকে? 1.4 থেকে 1.8। ঠিক আছে, নারী দেহে কত? তুমি মনে রাখবা, নারীতে হচ্ছে 1.2 1.4 1.4 থেকে 1.8। ঠিক আছে। আপনাদেরকে খেতে পারলে তো পুলিশে দড়ি নিয়ে যাবে। হ্যালো, আচ্ছা একটু মিউট করে রাখেন, ঠিক আছে? ওকে। শিশু দেহে কত হয়? শিশু দেহে হচ্ছে এটার ওজন হচ্ছে 150 গ্রাম। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখেন এখানে কিছু কথা বলছে, এগুলো একটু আমি বোঝানোর চেষ্টা করি, একটু বুঝাই দিই। এটা এটা ইম্পর্টেন্ট, এটা আমি আজকে বোঝাবো আর কখনোই বলবো না, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এটাকে পুরোটা মুছে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখো ভালো মতো। এটা হচ্ছে একটা যকৃৎ। এটা কয়টা পার্ট? দুইটা পার্ট। এটা হচ্ছে ডান, একটা হচ্ছে বাম। ডান দিক থেকে একটা নালী আসে যেটাকে বলা হয় ডান যকৃৎ নালী, আর বাম থেকে একটা নালী আসে এটাকে বলা হয় বাম যকৃৎ নালী। আমি যদি একটু মার্ক করি, এটাকে বলা হচ্ছে বাম যকৃৎ নালী। আচ্ছা একটু বড় করে লিখলাম, এটাকে বলা হচ্ছে বাম যকৃৎ নালী, বাম যকৃৎ নালী। আর ডান থেকে যেটা আসে এটাকে বলে আমরা ডান যকৃৎ নালী, ডান যকৃৎ নালী। পুরোটা লিখলাম না। এই দুইটা যখন এসে মিলিত হয়, এখান থেকে আমি এটা অন্য কালার দিয়ে দেখি, রেড মার্ক। ঠিক আছে, দুইটা নালী মিলিত হয়ে একটা নালী তৈরি করে, এটাকে বলা হয় হচ্ছে অভিন্ন অভিন্ন যকৃৎ নালী। ভালো মতো বুঝেন কিন্তু প্লিজ। এরপরে দেখো, এই অভিন্ন যকৃৎ নালী থেকে একটা নালী গিয়ে আমার হচ্ছে পিত্তথলি গঠন করে। তার মানে কি বলেন?
যকৃৎ যে রসটা তৈরি করছে এটা বলা হয় পিত্তরস। পিত্তরস ডান দিকের যে পিত্তরসটা এটা ডান যকৃৎ নালী হয়ে আসবে, বাম দিকের যে পিত্তরসটা এটা বাম যকৃৎ নালী হয়ে আসবে। এসে যে নালীতে মিলিত হবে এটাকে বলা হবে অভিন্ন অভিন্ন যকৃৎ নালী। ঠিক আছে, আমি আবার বলি, ডান যকৃৎ থেকে ডান যে মানে যে পিত্তরসগুলো তৈরি হয়েছে এটা ডান যকৃৎ নালী দিয়ে আসবে, এবং বাম যকৃৎ থেকে যে পিত্তরসটা তৈরি হয়েছে এটা বাম যকৃৎ নালী দিয়ে আসবে, এবং এসে ওরা একটা নালীতে পরিণত হবে। এই নালীটাকে বলা হয় অভিন্ন যকৃৎ নালী। এবং ওই অভিন্ন যকৃৎ নালী থেকে একটা নালী কোথায় চলে যাবে, আমার হচ্ছে পিত্তথলিতে। এটা হচ্ছে আমাদের পিত্তথলি, এটা হচ্ছে আমাদের পিত্তথলি। এবং এই যে নালীটা গ্রিন কালার দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে পিত্তনালী। পিত্তনালী, বলেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? তার মানে পিত্তথলিতে কিভাবে রসটা যায় এটা কি আপনারা বুঝছেন সবাই? হ্যালো, এইটুকু কি বুঝা গেছে? এটা আবার বুঝিয়ে দেন। এই যে দেখেন, ডান যকৃৎ থেকে পিত্তরস তৈরি হয়েছে, তাই না? এটা হচ্ছে ডান যকৃৎ নালী দিয়ে যাবে। বাম যকৃৎ থেকে যে পিত্তরসটা তৈরি হয়েছে এটা বাম যকৃৎ নালী দিয়ে আসবে। আসার পর দুইটা একত্রে মিলিত হয়ে যে নালীটা গঠন করবে এটাকে বলবো আমরা অভিন্ন যকৃৎ নালী। এতটুকু বুঝাতে পারছি? জি। এবং এই পিত্তরসটা এসে কোথার মধ্যে জমা থাকবে? পিত্তথলিতে জমা থাকবে। যে নালীটা দিয়ে আসবে এটাকে বলবো আমরা পিত্তনালী। এতটুকু বুঝাইতে পারছি কিনা? তার মানে হচ্ছে আমার যকৃৎ রস ক্ষরণ করছে, ওই রসটা এসে কোথায় জমা রইলো? পিত্তথলিতে জমা রইলো। এবং কোন পথে? এই পথে। এগুলো আপনি কই থেকে শিখছেন? বুঝছেন? জি ভাইয়া। ওকে, ফাইন। এরপরে আসেন, এই যে পিত্তথলিতে পিত্তনালীটা আছে না, পিত্তনালী থেকে এই যে একটা অংশ হয়ে, এই যে দেখেন ভালো মতো, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডানাম। ভালো মতো দেখেন, ভালো মতো বুঝেন প্লিজ। এটা হচ্ছে ডিওডানাম। এই একটা নালী হয়ে এসে ডিওডানামে উন্মুক্ত হবে। ঠিক আছে, একটা নালী হয়ে এসে ডিওডানামে উন্মুক্ত হবে। এই নালীটাকে বলা হয় অভিন্ন অভিন্ন পিত্তনালী। কিরকম কি একটু বোঝানোর চেষ্টা করি আমি। এই থলিটা কোথায়, এই থলিটা এসে রস জমা থাকলো, যখন খাবার এখানে এসে পড়ছে ওই যে কোলিসিস্টোকাইনিন বের হয়েছিল না, এটা গিয়ে কাকে চাপ দিবে? পিত্তথলিকে চাপ দিবে। চাপ দেওয়ার পরে এখানে যে রসটা আছে এটা কি উপরের দিকে উঠে যেতে হবে নাকি নিচে আসতে হবে? আপনি বলেন স্যার, উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে আসতে হবে? নিচে আসতে হবে না? এই যে ক্ষুদ্রান্তে আসা বা নিচে আসার জন্য যে নালীটা ফলো করবে, পিত্তনালী হয়ে এসে যকৃৎ অভিন্ন যকৃৎ নালী হয়ে উপরের দিকে উঠবে না, নিচের দিকে আসবে, এবং যে নালীটা হবে এটাকে বলা হয় অভিন্ন পিত্তনালী। এটার পরে এসে আমার ক্ষুদ্রান্তে উন্মুক্ত হবে। বুঝছেন? জি ভাইয়া। এই চারটা বুঝাতে পারছি? ওকে, এখানে আরেকটু ঘাপলা আছে, একটু বুঝাই দিই তোমাদেরকে। একটু ঘাপলা আছে, এটা একটু বুঝাই দিই। দেখেন ভালো মতো, এটা হচ্ছে আমাদের ডিউডানামটা। বলো, এই ডিউডানামের ফাঁকে এখানে কি আছে? অগ্নাশয় আছে না? জি। এটা এটা খুবই আবার ইম্পর্টেন্ট। বুঝাইবেন। অগ্নাশয় থেকে এটা হচ্ছে অগ্নাশয় নালী। ঠিক আছে, ভালো মতো বুঝো। এটা হচ্ছে অগ্নাশয় নালী। এরপরে এখান দিয়ে আসছে কি আমার হচ্ছে অভিন্ন পিত্তনালী। ভালো মতো বুঝো, এটা হচ্ছে অভিন্ন পিত্তনালী। এবং এই অংশটা হচ্ছে আমার, এটাকে আমরা কি বলতেছি? অগ্নাশয় নালী। ভালো মতো বুঝো, এটা হচ্ছে অগ্নাশয় নালী। জি এই কি বলছেন? অভিন্ন পিত্তনালীটা এসে, একটা সেকেন্ড কথা বলতেছে কি, মিউট করে রাখেন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন ভালো মতো, যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমার অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালীটা এসে কোথায় উন্মুক্ত হতে হবে? আমার ডিওডানামে। এবং অগ্নাশয় নালী যেটা আছে এটা এসে কোথায় উন্মুক্ত হতে হবে? আমার ডিওডানামে। এখন দেখেন ভালো মতো, এই অভিন্ন পিত্তনালীটা এসে ফার্স্টে কি করবে? ডিরেক্টলি আমার ডিওডানামে যাবে না। অভিন্ন পিত্তনালীটা এসে আগে আমার কার সাথে জয়েন্ট হবে? বলেন, কার সাথে জয়েন হবে? অগ্নাশয় নালীর সাথে জয়েন হবে। এবং এই দুইটা একত্রে মিলিত হয়ে আমার হচ্ছে ক্ষুদ্রান্তে গিয়ে প্রবেশ করবে। এবং যে জায়গায় প্রবেশ করবে এই জায়গাটা একটু উঁচানো থাকে, এই জায়গাটা একটু ফোলানো থাকে, বা কারণ কি এখানের মধ্যে অনেকগুলো মাসেল এটাকে বেঁধে রাখতে হয়, দ্যাটস ওয়াই এটা একটু উঁচানো থাকে। আর এই উঁচু স্থানটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার। বলেন বুঝছেন কেনা? বুঝছেন জি কেনা বলেন? ভাইয়া। বুঝছেন? পুরোটা বুঝছেন? শিওর তো? আমি একটু আবার বলি,
ডান যকৃৎ থেকে ডান যকৃৎ নালী আসবে, বাম যকৃৎ থেকে বাম যকৃৎ নালী আসবে। এসে ওরা হচ্ছে একটা নালী গঠন করবে যেটাকে বলা হবে অভিন্ন যকৃৎ নালী। এই অভিন্ন যকৃৎ নালী থেকে রসটা গিয়ে কোথায় জমা হবে? পিত্তথলিতে জমা হবে, এবং যে নালীর মাধ্যমে গিয়ে জমা হবে এটাকে বলা হবে পিত্তনালী। জমা হইলো, ফাইন। এবং এই পিত্তথলি থেকে যখন রসটাকে বের করতে হবে তখন এই পিত্তনালী হয়ে কোথায় আসবে? আমার হচ্ছে অভিন্ন পিত্তনালীতে চলে আসবে এবং এসে এতটুকু পর্যন্ত আসবে, এতটুকু একটু বুঝে রাখো। এরপরে পার্টটা এখানে দেখি। অভিন্ন পিত্তনালী হয়ে আসলো, এসে অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে এই যে রেড কালারের যে পার্টটুকু দেখাচ্ছি, এইটুকু অংশকে আমরা বলতেছি এটা দুইটাই কমন। অগ্নাশয় নালী এবং হচ্ছে অভিন্ন পিত্তনালী দুইটা একত্রিত হয়ে আমার কোথায় ঢুকছে? একটা নালী হয়ে কোথায় ঢুকছে? ডিউডেনামে ঢুকছে। এবং যে জায়গা দিয়ে প্রবেশ করছে, এই যে এক্স্যাক্টলি এই জায়গাটা, এটাকে আমরা বলতেছি একটু উঁচা হয়ে থাকে, একটু ফোলা থাকে, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ব্যাটার। ক্লিয়ার? জি। এটা যদিও এখানে একটুখানি বলছে, এটা একটু বিস্তারিত আছে, আমরা একটু এখন পরে ফেলি, ঠিক আছে? এটা একটু বিস্তারিত আছে, এটা আমরা এখন পরে ফেলি। কই 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 এই যে দেখেন ভালো মতো, এই যে দেখেন ভালো মতো, এই যে এটা হচ্ছে অভিন্ন পিত্তনালীটা, তোমরা দেখো একটু, এটা হচ্ছে অভিন্ন পিত্তনালী, ঠিক আছে? এরপরে দেখেন ভালো মতো, অভিন্ন পিত্তনালীটা এসে আমার, এটা হচ্ছে আমার অগ্নাশয় নালী, একটু দেখো ভালো মতো, এটা হচ্ছে আমার অগ্নাশয় নালী। এটার সাথে এসে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর এখানে প্রবেশ করছে, এবং এই জায়গাটাকে কি বলতেছি আমরা? অ্যাম্পুলা অফ ব্যাটার বলতেছি, ঠিক আছে? অগ্নাশয় নালীর ক্ষেত্রে আরো দুইটা পয়েন্ট আছে, এগুলো আমরা পরে দেখবো। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে এই ছবিটার মধ্যে, ঠিক আছে? একটু যদি দেখো ভালো মতো খেয়াল করো, এটা কি কালো যেটা নামছে, এটা কি? অভিন্ন পিত্তনালী, ভালো মতো বুঝি। আর কি, এটা হচ্ছে আমার অগ্নাশয় নালী। অগ্নাশয় নালী দুইটা আছে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে প্রধান অগ্নাশয় নালী। দেখো তো ভালো মতো, কালোটা আর এই যে এটা একত্রিত হয়েছে না? একত্রিত হওয়ার পরে যে জায়গাটায় ঢুকছে এটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। এটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই যে এখানে আছে বাম ও ডান যকৃৎ নালী মিলিত হয়ে অভিন্ন যকৃৎ নালী, ঠিক আছে? এরপরে ওইটা হচ্ছে সিস্টিক নালী বা হচ্ছে পিত্তনালী দিয়ে পিত্তথলিতে জমা হয়। পিত্তথলির বা পিত্তনালীর ইংরেজি নাম হচ্ছে সিস্টিক ডাক্ট, বা এটাকে বলা হয় পিত্তনালী। বুঝছেন স্যার? এই পিত্তনালী হয়ে আমার হচ্ছে কোথায় জমা হয়? পিত্তথলিতে জমা হয়। যখন পিত্তথলিতে যখন চাপ পড়বে তখন কি হবে? দেখেন ভালো মতো, তখন কি হবে? আমার হচ্ছে সিস্টিক নালীটা মিলিত হয়ে আমার হচ্ছে অভিন্ন পিত্তনালী গঠন করবে। ওই অভিন্ন পিত্তনালীটা এসে আমার হচ্ছে প্রধান অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ব্যাটার উন্নত হবে। শেষ, অনেক কিছু পড়া যাচ্ছে। বুঝছেন কিনা স্যার? বুঝছেন? বুঝছি। ওকে, ফাইন। এখন আসেন যে হচ্ছে যকৃতের আণুবীক্ষণিক গঠন, এটা একটু পড়তে হবে। যকৃৎ হচ্ছে একটা আবরণ দিয়ে বা হচ্ছে একটা পর্দা দিয়ে আবৃত থাকে, এটাকে বলা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এরপর হচ্ছে একটা কথা আছে যে তোমার ডান খণ্ড এবং বাম খণ্ড, একটা সাদা জিনিস দেখছিলা না? একটা সাদা জিনিস দেখছিলা না? ওই এই যে দেখো, এই যে একটা লিগামেন্ট দিয়ে আমার কি হয়েছে? বাম এবং ডান আলাদা আছে। এই লিগামেন্টটার নাম হচ্ছে ফ্যালসিপাম লিগামেন্ট। এই লিগামেন্টের নাম কি? ফ্যালসিপাম লিগামেন্ট। এই যে এখানে দেওয়া আছে ফ্যালসিপাম পর্দা দিয়ে তোমার হচ্ছে ডান এবং বাম খণ্ড আলাদা থাকে। দ্যাটস ইট। এরপর এখানে কিছু কথা বলছে যে হচ্ছে যকৃতের যে এককগুলো, এগুলোকে বলা হয় লোবিউল, ঠিক আছে? এখানের মধ্যে যে হেপাটোসাইট বা যকৃতের যে কোষগুলো আছে এগুলো হচ্ছে 5 থেকে 6 বাহু বিশিষ্ট। বলো, হেপাটো শব্দটা যেখানে দেখবো আমরা, হেপাটো শব্দের অর্থ হচ্ছে যকৃৎ। আর সাইট মানে কি? কোষ। তার মানে হচ্ছে যকৃতের কোষকে আমরা বলি সংক্ষেপে কি? হেপাটোসাইট, ঠিক আছে? এই যে দেখেন এখানে আছে হেপাটিক কোষ বা হেপাটোসাইট। বুঝতে পারছি? এরপর দেখো মাঝখানে একটা জিনিস থাকে, এটাকে বলা হয় কেন্দ্রীয় শিরা। এর মাঝখানে কিছু খালি জায়গা দেখা যায়, এই যে দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে সাইনোসয়েড। সাইনাস মানে কি? সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা বা হচ্ছে খোলা জায়গা বা উন্মুক্ত জায়গা। এটা ফাঁকা জায়গা না, ফাঁকা জায়গার মতো, এই জন্য এটাকে বলা হয় সাইনোসয়েড। আচ্ছা, কোনো কিছু লাস্টে অয়েড মানে কি জানেন? মতো। কার মতো? সাইনাসের মতো। দ্যাটস ওয়াই এটার নাম কি দিয়েছে? সাইনোসয়েড। বুঝতে পারছি স্যার? বুঝছেন? যকৃতের একককে বলা হয় লোবিউল। এটা মনে করো একটা লোবিউল, এটার মাঝখানে একটা কেন্দ্রীয় শিরা থাকে, যেটার মাধ্যমে রক্ত হচ্ছে, এখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো, এগুলো হচ্ছে আদান প্রদান হয়, ঠিক আছে? এরপরে এই যে কোষগুলোকে বলতেছি আমরা হচ্ছে হেপাটোসাইট। কেন হেপাটোসাইট? হেপাটো শব্দের অর্থ হচ্ছে যকৃৎ,
আর সাইট মানে তো কোষ, ঠিক আছে, তার মানে যকৃতের কোষকে আমরা বলবো যকৃত কোষ বা হচ্ছে হেপাটিক কোষ বা হচ্ছে হেপাটোসাইট। এবং এখানে কিছু ফাঁকা জায়গা দেখা যায়, এই ফাঁকা জায়গাগুলো সাইনাসের মতো, সাইনাস না, সাইনাস বা উন্মুক্ত জায়গা না, সাইনাসের মতো, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সাইনোসয়েড। এই সাইনোসয়েডের মধ্যে কিছু হচ্ছে কোষ থাকে যেগুলো হচ্ছে জীবাণুকে বা শ্বেত রক্তকণিকা, কিছু শ্বেত রক্তকণিকা থাকে, আমরা পড়ছিলাম যে হচ্ছে মনোসাইট। এটা পরবর্তীতে আমার কিসে পরিণত হয়েছিল, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ যেটা কি করবে বলেন, ম্যাক্রোসাইটের কাজ কি, ফ্যাগোসাইটোসিস করা, ফ্যাগোসাইটোসিস করা, ঠিক আছে। এই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে কোনো জীবাণুকে খেয়ে ফেলবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে সাইনোসয়েড যেগুলো আছে, সাইনোসয়েডের মধ্যে কিছু আমার ম্যাক্রোফেজ থাকে, ওই ম্যাক্রোফেজগুলো যে জীবাণুগুলো আছে ওগুলোকে কি করে ফেলে, খেয়ে ফেলে, ঠিক আছে। এই যে যকৃতের যে ম্যাক্রোফেজটা, যকৃতের মধ্যে বা হচ্ছে এই যে আমার হেপাটোসাইটে বা লোবিউলে যে ম্যাক্রোফেজটা থাকে, এটাকে আমরা আদর করে, এখানে যে এই ম্যাক্রোফেজটাকে আদর করে আমরা কি ডাকি, কাপ্পার কোষ, ঠিক আছে। এটা একটু মাথা রাখতে হবে। ম্যাক্রোফেজগুলো এক এক জায়গায় এক এক নামে থাকে। আমি আবারও বলি, এই ম্যাক্রোফেজগুলো যেগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, ওগুলো এক এক জায়গায় এক এক নামে থাকে। যকৃতে যে নামে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কাপ্পার কোষ। বুঝতে পারছি স্যার, বুঝছেন? জি। ওকে, একই সাথে আমরা হচ্ছে যকৃতের বা হচ্ছে পিত্তরস ক্ষরণটা একটু পড়ে ফেলি। এখন আসেন যকৃতের পিত্তরসটা একটু ক্ষরণটা পড়ে ফেলি। ওকে, আসেন। কি হচ্ছে, এই যে হলদে হলদে সবুজ আঠালো তিক্ত স্বাদধারী, এটা তিক্ত স্বাদধারী কেন, ক্ষারীয় তরল, এটা কত, 8 থেকে 8.6, মাস্ট মাথা রাখতে হবে এটা পিএইচটা কত, ঠিক আছে। কিভাবে উন্মুক্ত হয়, ডিউডেনামে অ্যাম্পুল অফ ব্যাটারে কিভাবে উন্মুক্ত হয় আমি পড়াই ফেলছি। এবং একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন কতটুকু পিত্তরস তৈরি করে, 400 থেকে 800 ml পিত্তরস তৈরি করে এবং 50 ml পিত্তথলিতে জমা থাকে, ঠিক আছে। ওকে, এখানে জমা থাকার মেইন কারণ কি জানো, মানে ডিরেক্টলি তো আমার এই এই জায়গায় চলে আসতে পারতো, তৈরি করে তো এই জায়গায় চলে আসতে পারতো। এখানে কেন জমা রাখে জানেন কেউ? দেখো, এখানে যখন জমা থাকে, এখানে পানি থাকে না, পিত্তরসের মধ্যে পানি থাকে না, কতটুকু পানি থাকে, এই যে পানির পরিমাণটা এখানে আছে, কতটুকু পানি থাকে, 97 থেকে 98% পানি থাকে। এই পানিটা, এই পানিটা আস্তে আস্তে এই কোষগুলো শোষণ করে ফেলে। এই যে এখানে যে কোষগুলো আছে, মানে আমার পিত্তথলি যে কোষগুলো আছে, এগুলো আস্তে আস্তে পানিটাকে শোষণ করে ঢুকায় ফেলে। আচ্ছা, পানিটাকে যদি শোষণ করে ঢুকায় ফেলে, তুমি জাস্ট একটা কথা চিন্তা করো, মনে করো তুমি হচ্ছে একটা চিনি শরবত বানাইছো, ঠিক আছে, এখান থেকে পানিটাকে রেখে দিছো, চিনি মানে সিরাপটাকে মানে রেখে দিছো। আমি আবার বলি, একটা তুমি চিনির শরবত বানাইছো, যেখান থেকে পানিটাকে বের করে নিয়েছো, বাকি জিনিসপাতি আছে, তাহলে ওইটা কি ঘন হবে নাকি পাতলা হবে? পানিটাকে যদি নিয়ে ফেলো, বলো। ঘন হবে। তার মানে কি, পিত্তথলিতে থাকার ফলে যে পিত্তরসটা যে তৈরি হচ্ছে, এটা আরো ঘন হয়, যার কারণে এটা আরো ইফেক্টিভলি কাজ করতে পারে চর্বির উপর। বুঝতে পারছি স্যার, বুঝছেন? জি। ওকে, এরপর দেখেন এখানে যে পানির পরিমাণটা এটা লাগবে, যে হচ্ছে 97 থেকে 98% পানি থাকে, এগুলো লাগবে না। এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম এখানে যে পিত্ত লবণ থাকে, পিত্ত লবণ হিসেবে কি থাকে, সোডিয়াম গ্লাইকোফোলেট এবং সোডিয়াম টরোফোলেট থাকে, সাথে সাথে পটাশিয়াম গ্লাইকোফোলেট এবং পটাশিয়াম টরোফোলেট থাকে, এবং এখানে 0.38% কোলেস্টেরল থাকে। পিত্তরসের কাজ কি আমি পড়াইছি, যে হচ্ছে এখানে যে পিত্ত লবণগুলো আছে, এগুলো কি করে, ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, কাকে, চর্বিকে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, এটা বলছে যে মাইসেরির মাধ্যমে চর্বিজাত খাদ্য শোষণ করে, এগুলো কেমনে কি হয় আমরা দেখবো, ঠিক আছে। এবং দেখো, চর্বি যদি পরিপাক করতে সাহায্য করে, তাহলে চর্বিতে যেসব ভিটামিন দ্রবণীয় হয়, তোমাদেরকে একটু পড়াই আমি এটা। ভিটামিন, ভিটামিন দুই ধরনের, একটা হচ্ছে চর্বিতে, চর্বিতে মিশে শোষণ হয়, আর একটা হচ্ছে পানিতে মিশে শোষণ হয়। চর্বিতে যেসব ভিটামিন দ্রবীভূত হয়, এগুলোকে আমরা আদিক দিয়ে মনে রাখি, ভিটামিন এ, ডি, ই, কে। এবং পানিতে যেসব ভিটামিন হচ্ছে দ্রবীভূত হয়, সেগুলো হচ্ছে বি, সি, ঠিক আছে। ওকে, এখন দেখেন ভালো মতো, এই যে চর্বিতে যে ভিটামিনগুলো দ্রবীভূত হয়, এগুলো হচ্ছে আমার চর্বি জাতীয় খাবার খাইতে হয়, এবং এই চর্বি জাতীয় খাবারের সাথে মিক্স হয়ে ও হচ্ছে আমার সেলের মধ্যে ঢোকে। আর পানিতে যেই খাবারগুলো বা যে ভিটামিনগুলো দ্রবীভূত হয়, এগুলো অটোমেটিকলি, তুমি যদি এইসব, মনে করো তুমি ভিটামিন সি খাইলা, ঠিক আছে, এটা পানির সাথে তোমার বডি অ্যাবজর্ব করে নেবে। কিন্তু তুমি যে ভিটামিন ডি বলো বা ভিটামিন এ, এগুলোর সাথে একটা চর্বি জাতীয় জিনিস দিতে হয়, যার কারণে ওই চর্বির সাথে মিশে আমার খাবারটা সেলের মধ্যে ঢুকবে। বুঝতে পারছি? এখন মনে করো তোমাকে জাস্ট একটা মানে জাস্ট মজার কথা যদি বলি, তোমার কাছে মনে করো তোমার এক ছোট ভাই বা হচ্ছে তোমার ফ্রেন্ডের ছোট ভাই, ধরে ফেলো যে হচ্ছে 20টা বা হচ্ছে 10টা, খাওয়া উচিত না যদিও, বাট ধরলাম হচ্ছে 10টা মানে সিবিট খেয়ে ফেলছে, বা 20টা সিবিট খেয়ে ফেলছে, বা এক পাতা সিবিট খেয়ে ফেলছে। তোমার আরেকটা ফ্রেন্ডের ভাই হচ্ছে ভিটামিন ডি এর বা ভিটামিন বি এর এক পাতা খেয়ে ফেলছে। এখন তোমাকে কোনটা নিয়ে বেশি কনসার্ন থাকবে?
বা কোনটা নিয়ে টেনশন করা উচিত বলে মনে করো তুমি, বা কোনটা ডেঞ্জারাস বেশি একটু বলো তো। বি। কেন? চর্বি লাগে। চর্বি লাগে, চর্বি, ভিটামিন। আমি একটা কথা তোমাদেরকে প্রায় সময় বলি, বেশি যে কোনো জিনিসই খারাপ, তাই তো? বেশি যে কোনো জিনিসই খারাপ। ভিটামিন বিটা, তুমি বললা ঠিক আছে, মানলাম আমি যে ভিটামিন বিটা নিয়ে আমার টেনশন করতে হবে। ঠিক আছে, কেন টেনশন করতে হবে? ভিটামিন বিটা যদি বেশি বডিতে চলে যায় তাহলে সমস্যা আছে, তাই না? কেন টেনশন করতে হবে বলতে পারবেন? আচ্ছা, জাস্ট একটু মজার ভাবে বলি, ঠিক আছে, আমি বলে দিই। ভিটামিন সি, ভিটামিন সি যদি বডিতে বেশি হয়ে যায়, এটাকে বডি থেকে বের করার উপায় কি বলতো? বেশি বেশি পানি খাওয়া। কারণ কি, যদি বেশি বেশি পানি খাই তাহলে হচ্ছে ভিটামিন সিটা পানিতে দ্রবণীয় হয়ে আমার হচ্ছে পেশাব বা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে, তাহলে টেনশন করার কোনো দরকার নেই। কিন্তু ভিটামিন বি যেটা, বা ভিটামিন ডি যেটা, ভিটামিন এ যেটা, ভিটামিন কে যেটা, এটা যদি একসাথে অনেকগুলো খেয়ে ফেলি, এটা হচ্ছে আমার চর্বির মাধ্যমে, আমাদের ভিতরেও কি থাকে, চর্বির লেয়ার থাকে, বা হচ্ছে কোনোভাবে চর্বির সাথে, বা আমাদের ভিতরে যে লিপিড লেয়ার গুলো আছে, আমাদের যে দেখবো আমরা হচ্ছে আমাদের কোষ প্রাচীর যেগুলো আছে, বা আমাদের যে কোষঝিল্লি যেগুলো আছে, এগুলো হচ্ছে লিপিড দিয়ে তৈরি। ঠিক আছে, ওই লিপিড দিয়ে আমার হচ্ছে শোষণ হয়ে বডির মধ্যে থাকে, তখন কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে, ওকে, যাই হোক, কিছু কথাবার্তা বললাম। এরপরে বলছিলাম যে পিত্ত লবণ কি করে দেয়, কলনে পেরিস্টালসিস বাড়ায় দেয়। ওই যে সেগমেন্টেশন যেটা বলছিলাম, এই যে খাবারটাকে টেনে এখানে আনছে, আবার আগের অবস্থানে ফিরে গেছে, খাবারটাকে টেনে আবার মানে সামনের দিকে যে মুভ করে দেওয়া, এটাকে বলা হয় পেরিস্টালসিস। এবং এই যে বিশেষ পেরিস্টালসিসটা ক্ষুদ্রান্তে হয়, এটাকে আমরা সুন্দর মতো কি ডাকি, সেগমেন্টেশন। সেগমেন্টেশন, এটা বইয়ে নাই, একটু লিখে নেবেন, ঠিক আছে। ওকে, বলেন বুঝছেন কিনা? স্যার বুঝছেন পিত্তরসের কাজ কারবার? যকৃৎ করে ফেলছি, পিত্তরসের কাজ কারবারটা আমরা করে ফেলছি। এখন আসেন, যকৃতের আরো কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা এবং হচ্ছে বিপাকীয় ভূমিকা। ঠিক আছে, সঞ্চয় ভূমিকাটা আগে আসি। এই যে দেখেন সঞ্চয় ভূমিকা, যকৃতের মধ্যে অনেক হাজার 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 বিক্রিয়া হয়। এক second। যকৃতের মধ্যে হাজার 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 বিক্রিয়া হয়, এই জন্য এখানে প্রতিনিয়ত যে অনেক বিক্রিয়া হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে অর্গানিক ল্যাবরেটরি। ঠিক আছে, জৈব রসায়নগার বলা হয়। ঠিক আছে, ওকে। এবং যকৃতের মধ্যে যে সঞ্চয় ভূমিকা, ও কিছু জিনিস সঞ্চয় করেছে। খাবারের উপাদান কয়টা? 6টা। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। দেখো, এই যে যকৃৎ এক্সট্রা গ্লুকোজটাকে সঞ্চয় করে রাখতেছে, বা শর্করাটাকে সঞ্চয় করে রাখতেছে কি হিসেবে? গ্লাইকোজেন হিসাবে। তার মানে আমার শর্করা স্টোর করলো। এরপরে দেখেন, যকৃৎ চর্বিটাকে সঞ্চয় করলো, অ্যামিনো অ্যাসিডটাকে সঞ্চয় করলো। তার মানে কি, আমার যকৃৎ শর্করা, আমিষ, স্নেহ তিনটাকে সঞ্চয় করে ফেলছে, খনিজ লবণ সঞ্চয় করছে। ঠিক আছে, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন। এই যে দেখেন ভিটামিন সঞ্চয় করছে, কি কি ভিটামিন? ওই যে বললাম, চর্বিতে দ্রবণীয় বা স্নেহে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, আদে। ঠিক আছে, এবং হচ্ছে তোমার পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি এবং সি। ঠিক আছে, এগুলোকে কি করে আমার সঞ্চয় করে, শেষ। এবং দেখেন ভালো মতো যদি একটু বলি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন যে বি কমপ্লেক্স, এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেক টাইপের ভিটামিন আছে। ভিটামিন বি 12 যেটা আছে, এটাকে বলা হচ্ছে সায়ানোকোবালমিন। এটাকে কি বলে? সায়ানোকোবালমিন। ভিটামিন বি 9 যেটা আছে, এটাকে বলা হয় ফলিক অ্যাসিড। ভিটামিন বি 7, আমি একটু লিখে দিই, ভিটামিন বি 7 এটাকে বলা হয় হচ্ছে বায়োটিন। একটু লিখে রাখেন এগুলো, এটা বইয়ে নাই, এটাকে বলা হয় বায়োটিন। এরপর হচ্ছে ভিটামিন বি 2, এটাকে বলা হচ্ছে রিবোফ্ল্যাভিন, রিবোফ্ল্যাভিন, এগুলো একটু লিখে রাখেন, ঠিক আছে। এরপরে ভিটামিন বি 12 তো বলছিলাম, ফলিক অ্যাসিড, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা খুব ইম্পর্টেন্ট। ভিটামিন বি 12 এবং হচ্ছে বি 9, এই যে দুইটা আমার ভিটামিন আছে, ভিটামিন বি, ঠিক আছে, বি 9 এবং হচ্ছে বি 12, এরা কিন্তু লোহিত রক্তকণিকা তৈরিতে হেল্পফুল। এই জন্য আমাদের মা বোনদের একটু এনিমিয়া দেখা যায়, তো এনিমিয়া কাটানোর জন্য হচ্ছে ফলিক অ্যাসিডটা ভালো কাজে দেয় আর কি। ঠিক আছে, ওকে, তার মানে কি বুঝলাম? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। পানিকে তো সঞ্চয় করার কিছু নেই, ঠিক আছে, পানি আসবে এবং বের হবে, আসবে এবং বের হবে, যত বর্জ্য পদার্থ আছে এগুলো পানির মাধ্যমে বের হয়ে যাবে। ঠিক আছে, নতুন করে দুইটা জিনিস সঞ্চয় করতে হবে শুধুমাত্র, কি কি? একটা হচ্ছে রক্ত সঞ্চয় করে, আরেকটা হচ্ছে পিত্তরস সঞ্চয় করে, শেষ, দ্যাটস ইট। ঠিক আছে, এবার গ্লাইকোজেন কি, কিভাবে কি করে না করে, এগুলো হচ্ছে এখন এই জায়গায় আসি তোমাদেরকে। ঠিক আছে, একটু বলি যকৃতের বিভাগীয় ভূমিকা। এখানে এসে আমি একটু বুঝাই দিই তোমাদেরকে জিনিসটা, একটা পেজ নিই। ঠিক আছে, এটা হচ্ছে ধরে নাও আমাদের রক্তনালী। ঠিক আছে, রক্তনালীতে সব সময় অলওয়েজ একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ থাকা লাগে। কেন? মনে করো এখানে যে কোষগুলো আছে, মানে আমাদের বডি যে কোষগুলো আছে, এই কোষগুলো আমার হচ্ছে রক্তনালী থেকে গ্লুকোজগুলো নেই, রক্তনালী থেকে গ্লুকোজগুলো এদের বডির মধ্যে নেই, রক্তনালী থেকে যে গ্লুকোজগুলো এগুলো আমাদের বডিতে নেই। মনে করো C6H12O6, এটাই তো গ্লুকোজ, এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া করে এবং হচ্ছে এটিপি, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি তৈরি করে।
ঠিক আছে, তার মানে সবাত শোষণ তৈরি করে এবং হচ্ছে বেঁচে থাকে। এখন দেখো, এবং রক্তের মধ্যে কন্টিনিউয়াসলি কি পরিমাণ গ্লুকোজ দরকার, 90 মিলিগ্রাম প্রতি 100 সিসি। তার মানে এই পরিমাণটা মানে প্রতি 100 ঘন সেন্টিমিটারে, মনে করো এটা হচ্ছে 100 সিসি, এটা মনে করো 100 সিসি, এই 100 সিসির মধ্যে আমার হচ্ছে প্রায় 90 মিলিগ্রামই কি দরকার, হয় না, মনে করো এতটুকুই আমার কি দরকার, গ্লুকোজ দরকার। এখন মনে করো কোনো কারণে গ্লুকোজটা আমি হচ্ছে একদম ভরপেট খাইলাম, যার কারণে আমার ব্লাডের মধ্যে গ্লুকোজটা খুব বেড়ে গেল। খাবার পরিপাকের মাধ্যমে ব্লাডে গ্লুকোজ বেড়ে হচ্ছে 150, এটাকে কপি করে নিচে আনি, এটাকে কপি করে আমরা নিচে আনি। ধরো যে হচ্ছে তুমি একদম ভরপেট খাইলা, ভরপেট খাইলা, যার কারণে কি হলো, আমার 90 মিলিগ্রাম থেকে এটা বেড়ে হয়ে গেল কত, বেড়ে হয়ে গেল তোমার হচ্ছে 150 মিলিগ্রাম। বলো, এই যে এক্সট্রা যে গ্লুকোজটা তৈরি হয়েছে আমাদের বডিতে, এটা কি আমার বডি কি ফালাই দিবে? এত কষ্ট করে পরিপাক করছি আমি, এটাকে কি করবে, আমার জমা করতে হবে। কি করতে হবে? জমা করতে হবে। এই যে এক্সট্রা যে হচ্ছে গ্লুকোজটা তৈরি হয়েছে বা হচ্ছে এক্সট্রা যে গ্লুকোজটা হচ্ছে রক্তের মধ্যে ভাসতেছে, এটাকে আমার কোথায় জমা রাখতে হবে? কোষের মধ্যে জমা রাখতে হবে। এখন কোষে যদি আমি গ্লুকোজ হিসেবে জমা রাখি, তাহলে তো কোষ এটাকে ভেঙে এটিপি তৈরি করে ফেলবে, তাহলে আর জমা থাকলো কই? যে প্রক্রিয়ায় আমার যে এক্সট্রা যে গ্লুকোজটা আছে এটা জমা থাকতেছে, এই জমাকৃত ফর্ম যেটা আছে বা জমাকৃত রূপ যেটা আছে গ্লুকোজের, এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোজেন। কি বলি স্যার? গ্লাইকোজেন। এবং এই যে গ্লাইকোজেন তৈরি করতেছি, এই প্রক্রিয়ায় আমার হচ্ছে যে হরমোনটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে ইনসুলিন। সবসময় মাথা রাখবা, পুরো বডির মধ্যে একটা মাত্র হরমোন আছে যেটা শুধুমাত্র সেলের মধ্যে গ্লুকোজকে ঢুকাইতে পারে, সেটাকে আমার ইনসুলিন। বুঝতে পারছি? আমি আবার বলি, এই যে রক্তে এক্সট্রা যে গ্লুকোজটা ভাসতেছে, এটাকে কি করতে হবে? জমা রাখতে হবে। কি হিসাবে জমা রাখতে হবে? গ্লাইকোজেন হিসাবে। এবং এই যে সেলের মধ্যে যে জমা রাখার প্রক্রিয়া, ঠিক আছে, এটাকে এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতেছে হচ্ছে আমার ইনসুলিন। এটা বাদ দাও, মনে করো এই সেলটা, এই যেখানে যে গ্লুকোজটা বাঁচতেছে, এটা যে এসে আমার বডিতে বা হচ্ছে সেলের মধ্যে হচ্ছে গ্লুকোজ মানে গ্লুকোজটাকে ভেঙে যে এটিপি তৈরি করবে, এই প্রক্রিয়ায় আমার কে সাহায্য করবে? ইনসুলিন সাহায্য করবে। আচ্ছা বলো তো, এখানে কি তৈরি হয়েছে? গ্লাইকোজেন তৈরি হয়েছে না? এই যে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা বলি স্যার গ্লাইকোজেনেসিস। কি বলি? গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে কি? তৈরি। গ্লাইকো মানে কি? গ্লাইকোজেন। তার মানে গ্লাইকোজেন তৈরির যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকোজেনেসিস। বুঝছেন কিনা বলেন স্যার? বুঝছেন স্যার? সবাই কি বুঝছেন? সাইমা? ভাইয়া। ওকে, তাহলে গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন আমার যখন খাবার বেশি হয়ে গেছে, তখন এই যে এক্সট্রা যে খাবারটা আছে, এটাকে জমা করা প্রক্রিয়াকে আমরা বলতেছি গ্লাইকোজেনেসিস। এখন মনে করো আমার বডিতে এরকম গ্লাইকোজেন জমা থাকতে পারে 2 কেজি, ধরলাম। কয় কেজি থাকতে পারে? 2 কেজি। এখন 2 কেজি না, 2 কেজি তুমি মনে করো 2 কেজি জমা ফেলছো, তারপরও তুমি কন্টিনিউয়াসলি প্রতিদিন অনেক বেশি বেশি কি খাইতেছো? ভাত খাইতেছো বা হচ্ছে শর্করা জাতীয় খাবার খাইতেছো, তখন কি হবে? এই এক্সট্রা গ্লাইকোজেন রাখার আর জায়গা নাই। তখন কি হবে জানো? এই গ্লুকোজটা আস্তে আস্তে লিপিডে পরিণত হবে বা চর্বিতে পরিণত হবে, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় লাইপোজেনেসিস। কি বলা হয়? লাইপোজেনেসিস। লাইপো শব্দের অর্থ কি? লিপিড। জেনেসিস মানে তৈরি। এই জন্য হচ্ছে বেশি ভাত খাইলে কি হয়ে যায়? মোটা হয়ে যায়। বুঝছেন স্যার? চর্বি খেলে মোটা হয় না, ভাত বা শর্করা জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে আমার কি হয়ে যায়? মোটা হয়ে যায়। আমি একটু আবার বলি, আমার ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি। এই বেশি যে গ্লুকোজটা তৈরি হয়েছে, এটাকে তো আমি বের করে দেবো না, কারণ এটাকে আমি দেখছিলাম যে হচ্ছে যখন আমরা রাসায়নিক পরিপাক করছি, এটা অনেক কষ্ট করে আমরা পরিপাক করে আনছি। এই যে এক্সট্রা যে গ্লুকোজটা, এটাকে বডি জমা করে রাখে। কি হিসেবে জমা করে রাখে? গ্লাইকোজেন হিসেবে। এবং এই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা গ্লাইকোজেনেসিস। বুঝতে পারছি? এবার আমার গ্লাইকোজেন একটা ধারণ ক্ষমতা আছে, মনে করো গোডাউন আছে বা হচ্ছে আমার গুদাম আছে, এই গুদামের মধ্যে 100 বা 1000টা বস্তা আছে, 1000 বস্তাটা ফিল আপ করে ফেললাম, এরপরে আর রাখার জায়গা নেই আমার। তখন এই যে এক্সট্রা গ্লুকোজ যেটা আমি খাচ্ছি কন্টিনিউয়াসলি, তখন এটা আস্তে আস্তে চর্বিতে পরিণত হয়। এই চর্বিতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলে আমরা লাইপোজেনেসিস। বুঝাইতে পারছি? বুঝছেন সবাই? জি। ওকে, এবার আসেন উল্টা প্রক্রিয়া। মনে করো তুমি হচ্ছে রোজা রাখলা, কি রাখলা? রোজা রাখলা, বা হচ্ছে তুমি হচ্ছে আটকা পড়লা কোথাও, রোজা বাদ দাও, মনে করো তুমি একটা আইল্যান্ডে হারাই গেলা, তুমি একটা আইল্যান্ডে হারাই গেছো, তোমার কাছে খাবার দাবার কিছুই নেই, ঠিক আছে? তখন কি হবে?
তোমার বডির মধ্যে যে গ্লাইকোজেনটা জমা আছে, সবার ফার্স্ট চয়েস কি কি চেষ্টা করবে, যে গ্লাইকোজেন, গ্লাইকোজেন যেটা আছে এখান থেকে ভেঙে কি তৈরি করতে হবে, গ্লুকোজ। কেন? ওই যে আমার রক্তের মধ্যে সবসময় কত মিলিগ্রাম গ্লুকোজ মেনটেন করতে হবে, 90 মিলিগ্রাম 100 সিসিতে, এটা মেনটেন করতেই হবে। কারণ কি, এটা যদি কমে যায়, কারো যদি এটা কমে যায়, তাহলে কিন্তু এর সাথে সাথে মারা যাবে। মারা যাবে কেন? কারণ বলো, ব্রেনের খাবার কি, ব্রেনের খাবার কি, ব্রেন কিসের উপর চলে, গ্লুকোজের উপর। তুমি হচ্ছে গ্লুকোজটা কমাই দিছো, ব্রেন খাবার পাচ্ছে না, মারা যাবে। এই জন্য আমার কন্টিনিউয়াসলি আমার প্রতি 100 সিসিতে 90 মিলিগ্রাম গ্লুকোজ মেনটেন করতে হবে। তখন কি করবে, ওই যে আমি জমা করছিলাম, যখন এক্সট্রা খাই খাই যে যে জিনিসটা জমা করছিলাম গ্লাইকোজেন, ওইটা ভেঙে আমি গ্লুকোজ তৈরি করব। কেন? এটা মেনটেন করার জন্য। বুঝতে পারছি স্যার? এখানে কি হচ্ছে বলো, গ্লাইকোজেন তৈরি হচ্ছে নাকি গ্লাইকোজেন ভাঙতেছে? গ্লাইকোজেন তৈরি হচ্ছে নাকি গ্লাইকোজেন ভাঙতেছে? ভাঙতেছে। ভাঙতেছে। এই যে ভাঙার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে লাইকোজেনোলাইসিস। একসাথে লাইসিস। এখন তুমি আমাকে বলো, লাইসিস শব্দের অর্থ কি? লাইসিস শব্দের অর্থ কি? ভাঙা। কি ভাঙা? গ্লাইকোজেন ভাঙা। বুঝছেন স্যার? বুঝছেন? তাহলে গ্লাইকোজেনেসিস হইলে, গ্লাইকোজেনোলাইসিস হলে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়বে নাকি কমবে? বাড়বে। ঠিক আছে? মনে করো আমার এখানে এটা 85 হয়ে গেছে, এই 85টাকে 90 তুলবে কি, আমার এই যে গ্লাইকোজেন যেটা আছে, এই গ্লাইকোজেনটা হচ্ছে ভেঙে গ্লুকোজে পরিণত হবে, এই গ্লুকোজটা গিয়ে আমার হচ্ছে আবার নর্মালে করবে। জিনিসটা কি বুঝছেন স্যার? জিনিসটা বুঝছেন? বুঝতে পারছি। এখন মনে করো তোমার বডিতে যতগুলো গ্লাইকোজেন ছিল সব শেষ, কি হয়ে গেছে, সব শেষ। তখন কি করবে জানো? তখন চর্বিতে হাত দিবে, ফ্যাট। এই ফ্যাটগুলোকে ভেঙে কি তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে। তোমার মনে করো চর্বিও সব শেষ, তখন কাকে হাত দিবে, তোমার বডির প্রোটিন, এই যে মাসল, মাসেল আছে, ঠিক আছে, মাসেলগুলোকে ভেঙে বা প্রোটিনগুলোকে ভেঙে তোমার হচ্ছে গ্লুকোজ তৈরি করবে। তুমি দেখবা হয়তো আফ্রিকাতে, ঠিক আছে, অনেক বাচ্চা আছে দুর্ভিক্ষে বা হচ্ছে অনাহারে একদম হচ্ছে গায়ের চামড়া হাড্ডি লেগে যায়। কেন হয়েছে? এর যে মাসেলটা পর্যন্ত আছে বা মাসেলের যে প্রোটিন গুলো আছে, ওগুলো সহ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে কিসে পরিণত করছে, গ্লুকোজ। কারণ কি, আমার ফ্যাট না থাকলেও বডি চলবে, প্রোটিন না থাকলেও বডি চলবে, কিন্তু আমার গ্লুকোজ সবসময় লাগবে, গ্লুকোজ অলওয়েজ লাগবে। ঠিক আছে? তাহলে বলো তো, আমার এই ফ্যাট থেকে তো ফ্যাট তৈরি হবে, প্রোটিন থেকে প্রোটিন তৈরি হবে। এই যে আমার ফ্যাট এবং প্রোটিন থেকে নতুন সোর্স থেকে গ্লুকোজ তৈরি হয় আমার গ্লাইকোজেন থেকে, আমি জানি। নতুন সোর্স থেকে যে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে স্যার গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মানে কি? তৈরি হওয়া। নিও মানে হচ্ছে নতুন সোর্স থেকে, গ্লুকো মানে তো গ্লুকোজ, তার মানে হচ্ছে নতুন কোনো সোর্স থেকে, নতুন কোনো হচ্ছে উৎস থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই টার্মগুলো যদি বুঝি, আমি এতক্ষণ ধরে যা যা বলছি, এখন তোমরা হচ্ছে এই পেজটা বললে সব বুঝবা। দেখেন ভালো মতো, সবার ফার্স্ট গ্লাইকোজেনেসিস তার মানে কি বলো? ওই যে আমার এক্সট্রা যে গ্লুকোজটা আছে, এটাকে হচ্ছে জমা করে রাখার প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। ঠিক আছে? এটা কোন হরমোন, এগুলো এগুলো আমি সব পড়া পেয়েছি, 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম হিসাবে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এরপরে হচ্ছে এই যে হাবি জাবি যেগুলো আছে, এগুলো গ্লাইকোজেনে রূপান্তর হয় এবং হচ্ছে এটা জমা রাখে, এটা অদ্রবণীয় পলিস্যাকারাইড। ঠিক আছে? ওকে। এরপরে এই যে তার মানে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। এটার কারণে এটা কোন হরমোনের দ্বারা পরিচালিত হয়? ইনসুলিন। শেষ। এরপর আসেন গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে কি, আমার হচ্ছে বডির মধ্যে গ্লুকোজ নেই, ঠিক আছে, বাইরে থেকে, মানে হচ্ছে অশর্করা জাতীয় খাদ্য। অশর্করা জাতীয় খাদ্য কি কি আছে? প্রোটিন, লিপিড, এগুলো থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে? এই যে দেখেন, মাত্রা বেশি হলে কমে গেলে অ্যামিনো অ্যাসিড মানে কি বলেন? প্রোটিন। ঠিক আছে? এই ল্যাকটিক অ্যাসিড, এগুলো হচ্ছে প্রোটিনের মধ্যে পড়ে। পাইরুভিক অ্যাসিড, গ্লিসারল, গ্লিসারল মানে কি? চর্বি। এগুলো থেকে আমার হচ্ছে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া। ঠিক আছে? এর ফলে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এবং কত মিলিমিটার মেনটেন করে, এই যে 90 মিলিগ্রাম প্রতি ঘন সেকেন্ড, এটা মেনটেন করতেই হবে, এটা না করলে মানুষ মারা যায়। আমরা অনেক পেশেন্ট দেখি এরকম হসপিটালে, যাদের ডায়াবেটিস লো হয়ে যাওয়ার কারণে, ঠিক আছে, এই যে ব্লাডে যে 90 মিলিগ্রাম 100 সিসিতে, এটা কমে যাওয়ার কারণে মারা গেছে। ডায়াবেটিস কি হয়, এই যে গ্লুকোজটা বাড়তে থাকে, এটা বাড়তে থাকে যখন ইনসুলিন নেই, ঠিক আছে, বা হচ্ছে যখন কোনো ওষুধ খায়, তখন এদের গ্লুকোজটা ধুম করে ফল করে। এই ফল করার সাথে সাথে কিন্তু আপনাদের খাইতে হয় বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাইতে হয়। যদি ঠিকঠাক মতো খাইতে না পারে, তখন ওই যে ব্রেইনের মধ্যে যাচ্ছে না গ্লুকোজ, ঠিক আছে, তখন হচ্ছে বেহুশ হয়ে যায়। তারপরে যদি খাবার না দেওয়া হয় বা কোনোভাবে খাবার না দেওয়া হয় বা হচ্ছে কোনোভাবে হচ্ছে গ্লুকোজ সাপ্লাই ঠিক না করতে পারে, তখন ওরা কিন্তু মারা যায়। ঠিক আছে?
বুঝতে পারছি? এই কেসে একটা সুন্দর মজার টেকনিক আছে। মুখে বলো একমাত্র খাবার, শর্করা আর স্নেহ, এদের মধ্যে একটা মাত্র খাবার যেটা মুখে পরিপাক হতে পারে, সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে গ্লুকোজ বা হচ্ছে শর্করা। এবং এই শর্করাটা ডিরেক্টলি মুখ থেকে অ্যাবজর্ব হয়। এই জন্য যখন একজন ডায়াবেটিক পেশেন্ট বেহুশ হয়ে যাবে, তখন ওনার উপরে তালুতে যদি হচ্ছে কোনোভাবে গ্লুকোজের একটা আস্তরণ বা হচ্ছে গ্লুকোজের একটা হচ্ছে লেয়ার যদি হচ্ছে ডলে দিতে পারো বা হচ্ছে একটু এখানে যদি লাগাই দিতে পারো, উনি কি করবে, এই গ্লুকোজটা সরাসরি ওনার মাথায় চলে যাবে, মাথায় গিয়ে অ্যাক্টিভেটেড হয়ে দেখবে দাঁড়াই গেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সহজ প্রক্রিয়া আর কি। ঠিক আছে, ওকে ফাইন, বুঝলাম। গ্লাইকোজেনোলাইসিস, ওই যে আমি যে গ্লুকোজটা ভাঙছি, সরি, যে গ্লাইকোজেনটা তৈরি করছি ওইটা ভেঙে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া। এখন দেখো, এই যে গ্লুকোজ ভাঙার ক্ষেত্রে বা হচ্ছে ব্লাডে গ্লুকোজ বানায়, একটা জিনিস মাথায় রাখবা, একটা মাত্র হরমোন আছে যেটা হচ্ছে সেলের মধ্যে গ্লুকোজকে ঢুকে। ঠিক আছে, একটা একটা মাত্র হরমোন যেটা হচ্ছে ব্লাড থেকে সেলের দিকে গ্লুকোজ কেনে, সেটাকে ইনসুলিন। এটা বাদে বাদ বাকি যতগুলো হরমোন আছে সবগুলো এটার বিপরীত কাজ করবে। এটা দেখো, গ্লাইকোজেনটাকে ভেঙে ব্লাডে গ্লুকোজ বাড়াইতে হেল্প করতেছে যে হরমোনটা, এটা হচ্ছে এপিনেফ্রিন আর হচ্ছে গ্লুকাগন। ঠিক আছে, গ্লাইকোজেন কি হচ্ছে, তার মানে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে ব্লাডে গ্লুকোজ বাড়লো না, ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল না। এই বাড়ানোর কাজটা করতেছে দুইটা হরমোন, একটা হচ্ছে এপিনেফ্রিন, একটা হচ্ছে গ্লুকাগন। লাইপোজেনেসিস বললাম। ঠিক আছে, অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড বা হচ্ছে চর্বিতে রূপান্তর করাকে আমরা কি বলি, লাইপোজেনেসিস। এখন দেখো কি হচ্ছে, বেশি বেশি খাইতেছে, এটা হচ্ছে তোমার কি, হার্ট। ঠিক আছে, হার্টের ধমনী। কি বলছিলাম, চর্বি জমা হয় বেশি বেশি গ্লুকোজ খেলে, এই চর্বিটা গিয়ে এখানে জমা হলো। ঠিক আছে, তখন কি হয়ে যাবে, আস্তে আস্তে ব্লক হবে এবং হচ্ছে হার্ট অ্যাটাক হবে। অনেকে মনে করে হচ্ছে চর্বি খেলে মনে হয় হার্ট অ্যাটাক হয়, না, বেশি বেশি গ্লুকোজ খাইলে হার্ট অ্যাটাক হবে। ঠিক আছে, ওকে, যাই হোক, এখানে কিছু কথাবার্তা বলছে, একটু দেখবেন। লাইপোজেনেসিস পড়া ফেলছি, শেষ। গ্লুকোনিওজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস একটু দেখে নেবেন, শেষ, দুইটা কথা শেষ 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 শেষ। এবার আসেন প্রোটিন বিপাক। প্রোটিন বিপাক মানে হচ্ছে প্রোটিনের সাথে এটা কি করে, একটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডকে যদি দেখি, এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড সংকেত। ঠিক আছে, এটা হচ্ছে একটা কার্বন থাকে, কার্বনের 4টা হাত থাকে, একটা হাতে হচ্ছে অ্যামিন গ্রুপ থাকে NH2, আরেকটা হাতে হচ্ছে অ্যাসিড থাকে, কার্বক্সিলিক অ্যাসিড COOH। ঠিক আছে, এই অ্যাসিড থাকার কারণে এটাকে আমরা বলতেছি আমরা অ্যাসিড, অ্যামিন থাকার কারণে এটাকে বলতেছে অ্যামিনো গ্রুপ, আর পুরাটাকে বলতেছে অ্যামিনো অ্যাসিড। এখন দেখো, এই যে একটা অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনটাকে যদি ডিলিট করে দিই, তখন এটাকে আমরা কি বলবো, ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন মানে ডিলিট করা, অ্যামিনটাকে বাদ দিয়ে দেওয়া। ডি মানে হচ্ছে ডিলিট, কি ডিলিট করা, অ্যামিনটাকে ডিলিট করে দেওয়া। ঠিক আছে, তার মানে হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো একটা অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিন গ্রুপটাকে বাদ দিয়ে দেওয়া হয় ওইটাকে বলা হয় ডিঅ্যামিনেশন। ঠিক আছে, এটা যে কোনো কিছু হোক, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপের অপসারণকে আমরা কি বলি, ডিঅ্যামিনেশন। ঠিক আছে, এর এরপরে এই যে যে অংশটা বাকি থাকে, এই যে অংশটা, এই অংশটাকে বলি আমরা কিটো অ্যাসিড। কি বলি, কিটো অ্যাসিড। আমি তো আবার বলি, অ্যামাইনো অ্যাসিড থেকে আমি অ্যামিনটাকে সরাই ফেললাম, সরাই ফেলার পর যেটা অবশিষ্ট থাকে, এই যে অংশটা অবশিষ্ট আছে, এটাকে বলা হচ্ছে কিটো অ্যাসিড এবং এটা হচ্ছে অ্যামিন। তাহলে কি হলো, আমার ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিন তো উৎপন্ন হয়েছে, সাথে একটা কিটো অ্যাসিড উৎপন্ন হয়েছে। বুঝতে পারছি? ওকে, এই কিটো অ্যাসিডটা ক্রেবস চক্রে চলে যায়, এটা আমরা দেখবো পরবর্তীতে যখন বোটানি পড়বো, তখন দেখবো ক্রেবস চক্র কি, হাবি যাবে, এগুলো দেখবো। এই যে অ্যামিন যেটা আছে, অ্যামিনটা নিয়ে এখন কাজ করে, এটার সাথে একটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। ঠিক আছে, কি উৎপন্ন করে, অ্যামোনিয়া উৎপন্ন করে। এই অ্যামোনিয়াটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন, এই অ্যামোনিয়াটা হচ্ছে আমাদের জন্য খুবই ডেঞ্জারাস। এটা হচ্ছে আমাদের জন্য বিষের মতো কাজ করে, টক্সিন। এটা যদি একটু এদিক সেদিক হয়, মানুষ কিন্তু পাগল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জন্য খুবই বাজে বর্জ্য। ঠিক আছে, এটাকে হচ্ছে বডি থেকে বের করে দিতে হবে। বের করার জন্য আমার যকৃতে যাবে, এটা কোথায় যাবে, যকৃতে যাবে। একটু দেখাই, এটা হচ্ছে যকৃতে যাবে। যকৃতে একটা চক্র হয় বা একটা হচ্ছে সাইকেল হয়। এই সাইকেলে কি হয় জানো, এই যে অ্যামোনিয়াটা আসে বাইরে থেকে, সাথে কার্বন ডাইঅক্সাইড আসে, আসার পর একটা জিনিস তৈরি করে যেটা সবার পরিচিত, সেটা হচ্ছে ইউরিয়া। কি তৈরি করে, ইউরিয়া তৈরি। এবং যে চক্রের মাধ্যমে এই যে ইউরিয়াটা তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে অর্নিথিন চক্র বা হচ্ছে অর্নিথিন সাইকেল। বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার? তাহলে যে চক্রের মাধ্যমে আমার অ্যামোনিয়াটা এবং কার্বন ডাইঅক্সাইড এসে মিলিত হয়ে আমার হচ্ছে বর্জ্য পদার্থ ইউরিয়া তৈরি করতেছে, এটাকে আমরা কি বলতেছি স্যার, কি বলতেছি, অর্নিথিন চক্র। বুঝতে পারছি, বুঝছেন? ওকে, তার মানে আমার বডি থেকে খারাপ একটা বর্জ্য, ঠিক আছে, খারাপ একটা বর্জ্য অ্যামোনিয়া, এটা বের করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে আমার
ইউরিয়া তৈরি, বা হচ্ছে ইউরিয়াটা কিসের মাধ্যমে বের হয়ে যাবে, প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা কি বলি, ইউরিন বলি। ঠিক আছে, ইউরিনে বেশি প্রস্রাব পাওয়া যায়। শেষ। এরপর দেখেন প্লাজমা প্রোটিন, আপনারা পড়ছিলেন প্লাজমা প্রোটিন, রক্তের মধ্যে হচ্ছে 7.5% প্লাজমা প্রোটিন থাকে। কি কি হয় যে প্রথম বিং গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, সাইটোক্রোম সি এবং হাবিজাবি, এগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিন সবগুলাই আমার যকৃতে তৈরি হয়। কোথায়? যকৃতে তৈরি হয়, শুধুমাত্র একটা ছাড়া, সেটা কি, গামা গ্লোবিউলিন। এই একটা মাত্র প্লাজমা প্রোটিন ছাড়া বাকি যা যা প্লাজমা প্রোটিন আছে, প্লাজমার মধ্যে যে প্রোটিনগুলো পাওয়া যায়, এগুলো সবকে তৈরি করে দেয় আমার হচ্ছে যকৃৎ তৈরি করে দেয়। ঠিক আছে স্যার। এরপর আসে যে হচ্ছে যে হরমোন সংশ্লেষণ, যকৃৎ থেকে একটা হরমোন সিক্রেশন হয়, এটাকে বলা এনজিওটেনসিনোজেন। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা কাজ হয়। এটা রাস মেকানিজম, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, ওই যে নিম্নচাপ ব্যারি রিসেপ্টর যেটা পড়ছিলাম, ঠিক আছে, ওখানে ক্ষেত্রে আমার হেল্প করে। ঠিক আছে, রক্তচাপ বাড়িয়ে দেয়। কিভাবে বাড়িয়ে দেয় এটা এখানে না জানলেও চলবে, তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো, যকৃৎ থেকে একটা হরমোন সিক্রেশন হয় যেটাকে বলা হয় এনজিওটেনসিনোজেন। এটা আমার হচ্ছে রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, কিভাবে সাহায্য করে এটা আমরা যখন কিডনি চ্যাপ্টারে যাবো তখন আবার পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, লিপিড বিভাগটা একটু রিডিং করে নিও, এখানে আমার পড়ার কিছু নাই। এই যে এটা একটু আছে, এটা পড়াই দিলে হয়ে যাবে, ছুটি হয়ে যাবে। জাস্ট এই জিনিসটা একটু দেখো ভালো মতো। আরবিসি, আরবিসির মধ্যে কি থাকে বলেন? আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন, তাই তো? এই হিমোগ্লোবিনের কারণে কি দেখায়? আরবিসি লাল দেখায়। এই হিমোগ্লোবিনের দুইটা পার্ট, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। বলো এটার মধ্যে কোনটা প্রোটিন? হিমটা গ্লোবিন প্রোটিন নাকি হচ্ছে গ্লোবিনটা প্রোটিন? গ্লোবিনটা প্রোটিন। গ্লোবিনটা। তার মানে এটা হচ্ছে প্রোটিন তৈরি করতে চলে যায়, এটা আমার কাজ নেই। এই যে হিম যেটা আছে, হিম যেটা আছে এটা একটু জিনিস আছে বোঝার মতো। এই যে হিম যেটা আছে, এই হিমটাকে যদি ভাঙি দুটো জিনিস পাই। হিমের ম্যাক্সিমাম অংশ হচ্ছে আয়রন, তোমরা পড়ছো। হিমের ম্যাক্সিমাম অংশ হচ্ছে আমার আয়রন। আয়রন ছাড়াও একটা রঞ্জক তৈরি হয় এখানে। রঞ্জক মানে বুঝেন? কালার, কালার, কালার পিগমেন্ট বা রঞ্জক, বা এটাকে বলা হয় পিগমেন্ট। ঠিক আছে, এই পিগমেন্টটা সবার ফার্স্টে থাকে তোমার সবুজ কালার, সবুজ কালার। এই সবুজ কালারের যে পিগমেন্টটা, এই পিগমেন্টটার নাম হচ্ছে বিলিভার্ডিন। কি বলা হয়? বিলিভার্ডিন। এটার কালার কি? সবুজ। এটা পরবর্তীতে আরেকটু রূপান্তরিত হয়ে হলুদ হয়ে যায়। এই হলুদ কালারের কেমিক্যালটার নাম হচ্ছে বিলিরুবিন। তার মানে কি বলেন? তার মানে এই পুরো জিনিসগুলো কোথায় হচ্ছে? যকৃতে হচ্ছে। আমি তো আবার বলি, আরবিসি, আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এটা দুটা পার্ট, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা আমার প্রোটিন, যেহেতু এটা প্রোটিন তৈরি করতে, এটা আবার ঘুরে ফিরে প্রোটিন তৈরি করবে। এবং হিম যেটা, হিমকে দুই ভাগে ভাঙা যায়, একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে রঞ্জক বা পিগমেন্ট। এই রঞ্জকটা ফার্স্টে কি হয়? আমার সবুজ কালার থাকে, এটার নাম হচ্ছে বিলিভার্ডিন। এই যে এরপরে এটা আস্তে আস্তে কিছু পরিণত হয়, হলুদে পরিণত হয়, যেটার নাম হচ্ছে বিলিরুবিন। এই বিলিরুবিনটা যদি বেড়ে যায়, এই বিলিরুবিনটা যদি বেড়ে যায়, বলতো কোন রোগের ক্ষেত্রে আমাদের বডি হলুদ হয়ে যায়? কেউ কি জানেন কোন রোগে আমাদের বডি হলুদ হয়ে যায়? এই বিলিরুবিনটা, ভেরি জন্ডিস। গুড, জন্ডিস। এই জন্ডিসে কি হয় জানো? এই যে বিলিরুবিন যেটা আছে, বিলিরুবিন যেটা আছে, এটা কি হয়ে যায়? অনেক বেড়ে যায়। এটা কোন রোগে বাড়ে? জন্ডিসে বাড়ে। তাহলে জন্ডিসের, জন্ডিস কোন অঙ্গের সাথে সমস্যা বলেন তো? পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয় নাকি কিডনি? বলেন। কি? যকৃৎ। যকৃৎ। ঠিক আছে, তার মানে কি যকৃৎ ঠিকঠাক মতো এই বিলিরুবিনটাকে বের করতে পারতেছে না। এই পুরো মেকানিজম যেগুলো এই যে যেটা এখন তোমাদের সামনে শো করলাম, এই পুরো কাজটা ঠিকঠাক মতো করে হচ্ছে আমার যকৃৎ। এবং করার পরে এই যে বিলিরুবিনটাকে এটা সুন্দর একটা প্রক্রিয়ায় প্রস্রাবের মাধ্যমে এবং হচ্ছে এয়ার মাধ্যমে, আমাদের যে হচ্ছে স্টুল আছে বা পায়খানা আছে, এটার মাধ্যমে বের করে দেয়। এই জন্য প্রস্রাবের কালার কিছুটা হলুদ হয়, এবং হচ্ছে আমাদের নর্মাল যে স্টুলটা বা হচ্ছে পায়খানার কালারটাও একটু হলুদ হয়। বুঝতে পারছি স্যার? যখন এটা ঠিকঠাক মতো বের করতে পারে না, বা লিভারের মধ্যে যখন সমস্যা হয়, তখন এই যে বিলিরুবিনটা আমার রক্তে রক্তে ভাসে। এই জন্য চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাব তো খুবই হলুদ হয়ে যায়, গাও হলুদ হয়ে যায়। বুঝতে পারছি? সুন্দর না? তার মানে হচ্ছে জন্ডিস কিসের রোগ? এই যে হিমোগ্লোবিনের ভাঙনটা ঠিকঠাক মতো কাজ করতে পারে। এরপরে দেখেন এই যে আয়রন যেটা, আয়রনটা হচ্ছে আমার বডি থেকে বের হয় না, এটা হচ্ছে ফিক্সড থাকে বডির মধ্যে। এবং আয়রন যে হিসেবে জমা থাকে, আয়রনের ওই জমাকৃত রূপটাকে আমরা বলি ফেরিটিন। আমরা যেরকম গ্লুকোজটাকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখছি, সেমভাবে হচ্ছে আয়রনটাকে যেই ফর্মে জমা রাখবো বা যেই রূপে জমা রাখবো, এটাকে বলা হয় হচ্ছে ফেরিটিন। বুঝতে পারছি স্যার? এই যে দেখেন হলদে বিলিরুবিন, এখানে অনেক কথাবার্তা আছে, এগুলো একটু দেখে নেওয়া ভাইয়া সব বলছি। ঠিক আছে, ওকে ফাইন। পিত্ত উৎপাদন, এগুলো আমরা দেখছি, হরমোন সংশ্লেষণ, এনজিওটেনসিনোজেন, ঠিক আছে, রক্তচাপ কিভাবে বৃদ্ধি করে, এগুলো আমরা
লিখে নিছি রাস মেকানিজমের মধ্যে হরমোন, ঠিক আছে, যকৃতের মধ্যে বিভিন্ন হরমোন ভেঙে যায়, ঠিক আছে, যেগুলো এক্সপায়ার্ড, ঠিক আছে। এরপরে টক্সিন, আমরা যতগুলো বিষ খাই, বলেন না ফার্মের মুরগির কলিজা খাওয়া উচিত না, কেন? কারণ হচ্ছে ফার্মের মুরগির যে যতগুলা টক্সিন বা হচ্ছে বিষ দেওয়া হয়, এই বিষগুলা আমার যকৃতের মধ্যে যায় এবং ওখান থেকে বডি বের করতে চাই। এখন তার মানে তুমি যদি একটা মুরগিকে বা হচ্ছে একটা জীবকে, মনে করো একটা গরুর কথা চিন্তা করো বা একটা খাসির কথা চিন্তা করো, এটা প্রতিদিন হচ্ছে এমন টক্সিক সাবস্টেন্স দিতেছো যেটা হচ্ছে ওর জন্য ক্ষতিকর অ্যাজ ওয়েল এস আমাদের জন্য ক্ষতিকর। এটা গিয়ে কোথার মধ্যে জমা থাকবে বলতো? এটা বডি থেকে বের করার চেষ্টা করবে কি আমার যকৃৎ, ঠিক আছে। এই যকৃতের মেইন কাজ হচ্ছে টক্সিন অপসারণ, বুঝতে পারছি? ঠিক আছে, তার মানে কি এখানের মধ্যে যতগুলো বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, ওই যে দেখলেন অ্যামোনিয়া বর্জ্য পদার্থ ছিল না, আমাদের জন্য ডেঞ্জারাস পদার্থ ছিল, এটাকে বডি থেকে বের করছে কে? বলেন, বডি থেকে বের করছে কে? যকৃৎ। সেম ভাবে যত ধরনের বিষ খাই, বিষ আছে, ম্যাক্সিমাম বিষ হচ্ছে বা হচ্ছে টক্সিন আমাদের বডি থেকে বের করার উপায় হচ্ছে আমাদের যকৃৎ, ঠিক আছে স্যার। এরপর দেখেন যকৃতের প্রতিনিয়ত অনেক বিক্রিয়া হইতেছে, বিক্রিয়া হলে কি উৎপন্ন হবে? তাপ হবে, এই তাপ দিয়ে আমাদের বডি টিকে আছে, ঠিক আছে। একটা টেম্পারেচারের নিচে গেলে কিন্তু মানুষ হাইপোথার্মিয়া হয়ে মারা যাবে। বলো, হাইপো শব্দের অর্থ কি? বেশি নাকি কম? হাইপো শব্দের বেশি। অর্থ কি? এই, হাইপার মানে বেশি, হাইপো মানে কম, বলছি না? হাইপো মানে কি? কম। আর হাইপার মানে কম। হচ্ছে বেশি। বলেন না এই ভাই আপনি তো হাইপার হয়েছেন কেন? হাইপো মানে হচ্ছে কম, থার্মিয়া মানে হচ্ছে থার্মো, তাপ। তার মানে বডি যখন টেম্পারেচার কমে যায় এটাকে বলে আমরা হাইপোথার্মিয়া। যকৃৎ ঠিকঠাক মতন ফাংশন না করলে তাপ উৎপন্ন হবে না, তখন হাইপোথার্মিয়া হয়ে মারা যাবে। তারপর রক্ত ব্যাকটেরিয়া মুক্ত রাখা, ওই যে কাপ্পার কোষ বলছিলাম, ম্যাক্রোফেজ, ঠিক আছে, এইগুলোকে আমরা কি বলতেছিলাম? কাপ্পার কোষ। এই কাপ্পার কোষগুলো আমার যতগুলো ব্যাকটেরিয়া আছে এগুলোকে ধ্বংস করে ফেলে। বুঝছেন স্যার? স্যার বুঝছেন? এটা অনেক বড় জি। পড়া ছিল। এরপরে হচ্ছে এটা শেষ, অগ্নাশয় আজকে পড়াবো না, অগ্নাশয় আর বাকি পার্টগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমাদের 2টা ক্লাসে আর 2টা ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে। বলেন বুঝছেন কিনা আজকে ক্লাস ঠিকঠাক মতো? জি ভাইয়া।